খাতা খোলা আছে সবার? আচ্ছা, তো কেমিস্ট্রি আমরা কি করলাম লাস্ট চ্যাপ্টার? অ্যাসিড বেস এন্ড সল্ট শেষ করলাম আমরা। আজকে ফিজিক্সের আরেকটা চ্যাপ্টার, ঠিক আছে? ফিজিক্সের দুটো আমরা শেষ করেছি, লাইট এবং হিউম্যান আই। দিস ইজ আওয়ার থার্ড চ্যাপ্টার। চ্যাপ্টারের নাম কি? কারেন্ট ইলেকট্রিসিটি, ঠিক আছে? তো তোমরা আগে পড়েছো ইলেকট্রিসিটি, কারেন্ট, সার্কিট, ইলেকট্রিক সার্কিট। একটা ইলেকট্রিক সার্কিটে কি কি এলিমেন্টস থাকে? কোন ক্লাসে সব থেকে প্রথম ইলেকট্রিসিটি বা কারেন্টটা পেয়েছো বলো তো? সিক্সে প্রথম পেয়েছিলে, ক্লাস সিক্সে। কি পেয়েছিলে তখন? সিম্পল সার্কিট। কি করে সার্কিটটা বানানো ছিল মনে আছে বইয়ের মধ্যে? কিরকম ছিল সার্কিটটা? ব্যাটারি ছিল একটা। হ্যাঁ, কি ছিল? সেল ছিল, ঠিক আছে। আচ্ছা, সেল, একজন সেল বলেছে, একজন ব্যাটারি বলেছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেল এন্ড ব্যাটারি? দুটো সেল মানে এ পেয়ার অফ সেল উইল বি নোন এস ব্যাটারি। তাহলে আমরা যেটাকে ব্যাটারি বলি, একটা জিনিসকে ব্যাটারি বলি না অনেক সময় আমরা? দিস ইজ নট ব্যাটারি, দিস ইজ এ সেল। এ সিঙ্গেল সেল উইল বি কল্ড এস সেল অ্যান্ড টু সেলস উইল বি কল্ড এস বা নোন এস ব্যাটারি। এখন একটা সিম্পল সার্কিট যখন আমরা ক্লাস সিক্সে প্রথম পেয়েছিলাম, ওইটার মধ্যে সেফটি পিন ছিল, মনে আছে? সেফটি পিন ছিল। কেন সেফটি পিনটা দিয়েছে মনে আছে? সেফটি পিনের জিনিসটা? হ্যাঁ, ভুলে গেছো? দেখো, একটা বাল্ব এরকম করে ছিল, এই বাল্বের থেকে এরকম কানেকশন গেছে, ঠিক আছে, এরকম করে। হ্যাঁ, ওয়্যার কেউ বললো না, সেটা তো কথা ঠিক। ঠিক আছে, এরকম করে কানেকশন দিয়ে এখানে একটা সেল, ঠিক আছে, এরকম হয় না সেল? কিরকম? না না, এটা তো আমরা স্কিমেটিক আঁকিনি, অরিজিনাল সেল এঁকেছি। ঠিক আছে, লাইন লাইন পড়ে করবো, লাইন পড়ে শিখবো। তো ওই জায়গাতে একটা সেফটি পিন ছিল না? সেফটি পিনটা কেন ছিল কে বলতে পারবে? ইয়েস, ঠিক আছে, এটা একটা সুইচের মতো কাজ করেছিল। সেফটি পিনটা খুলে দিলে অফ হয়ে যেত, ঠিক আছে, এরকম ছিল আর কি। আর লাগিয়ে দিলে এটা অন হতো। তো সেফটি পিনটা সুইচের কাজ করেছে। তাহলে একটা সিম্পল সার্কিটের মধ্যে আমাদের কি থাকতে হবে? একটা বাল্ব থাকবে, ঠিক আছে, বাল্ব থাকবে, সেল থাকবে, কানেক্টিং ওয়্যারস থাকবে, কানেক্টিং ওয়্যারস থাকবে, আর একটা সুইচ থাকবে। দিস আর দ্য বেসিক এলিমেন্টস ফর মেকিং এ সার্কিট। একটা ক্লোজ সার্কিট বানানোর জন্য এগুলা বেসিক জিনিস দরকার। আর কি পড়েছো সিক্স সেভেন এইটে কারেন্ট সম্পর্কে? ওপেন সার্কিট, ক্লোজ সার্কিট, সেল। আর কি পড়েছো? রেজিস্টার পড়েছো? রেজিস্ট্যান্স ওয়ার্ডগুলো শুনেছো? রেজিস্টার কোথায় পড়েছো? রেজিস্টার ছিল? রেজিস্টার কি? মনে তো হয় না রেজিস্টার পাওয়ার কথা। আচ্ছা, পেলে ভালো। অনেকে অনেক সময় হয়তো বা আরেকটা জিনিসও হয়, যখন তোমরা কোনো টিচারের কাছে পড়ো তখন টিচার এক্সট্রা অনেক জিনিস পড়িয়ে দেন, বুঝিয়ে দেন। তো বুঝিয়েছিল? তো হতে পারে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এক্সট্রা বুক ফলো করলে রেজিস্টার এরকম থাকবে। তো আচ্ছা, এখন যদি নাও জানা থাকে, আমরা এখন জেনে যাব যে রেজিস্টার জিনিসটা কি বা রেজিস্ট্যান্স জিনিসটা কি। আচ্ছা, এগুলা সব থেকে আগে বোঝার আগে আমাদের একটু ক্লাস নাইনের ক্লাস নাইনের স্ট্রাকচার অফ অ্যাটমের কনসেপ্টে একটু যেতে হবে। ঠিক আছে, স্ট্রাকচার অফ অ্যাটমের মধ্যে আমরা কি পড়েছিলাম? সব থেকে প্রথম ডেল্টনের অ্যাটমিক মডেল ছিল পাই। হ্যাঁ না, এটা ডেল্টনের ছিল, তোমরা থমসনের এক মিলিয়ে দাও জিনিস। ডেল্টনের অ্যাটমিক মডেল বা ডেল্টনের কোনো অ্যাটমিক মডেলই ছিল না। ডেল্টনের শুধু পোস্টুলেটস ছিল, কিছু অ্যাজাম্পশন ছিল, কিছু থিওরি ছিল। তারপর ডেল্টনের পরে একজন সায়েন্টিস্ট যার নাম হলো জে জে থমসন, উনি প্রথম একটা অ্যাটমিক মডেল দিয়েছিলেন, যেটা ওই যে প্লাম পুডিং মডেল বলা হয়, ওয়াটারমেলন মডেল বলা হয়। ঠিক আছে, ওয়াটারমেলন মডেল কিরকম হয়? ওয়াটারমেলনটা এরকম একটা পুরো হলুদ মানে লাল রঙের থাকে, ঠিক আছে। আর এটার মধ্যে, ঠিক আছে, এটার মধ্যে মাঝখানে মাঝখানে বীজ থাকে। তো হ্যাঁ, ওয়াটারমেলন আর কি। না না, মাস্ক মেলন যে বলে, হ্যাঁ, না না, ওয়াটারমেলন, ঠিক আছে। রেড দি রেড রেড রেড
রেড, ঠিক আছে। তো উনি বলেছিলেন যে, আচ্ছা শোনো কনসেপ্টটা শোনো, গল্প পড়ে। তো উনি বলেছিলেন যে এই ওয়াটারমেলনের যে বীজগুলো বীজগুলো সেগুলাকে উনি নেগেটিভ চার্জ হিসাবে পয়েন্ট করেছিলেন, ইলেকট্রনস, ভেরি গুড, ইলেকট্রনস। আর যে ওয়াটারমেলনের যে রেড অংশটা, যেটা সেই রেড অংশটাকে উনি বলেছিলেন দিজ আর প্রোটনস, মানে পজিটিভ চার্জ, ঠিক আছে। হ্যাঁ, অতটি না, উনি বলেছিলেন যে নাম্বার না, প্রোটনসগুলো প্রোটনসগুলো কার মতো, ক্লাউডসের মতো উনি বলেছিলেন, ঠিক আছে। প্রোটনসগুলো এরকম বলেছিলেন ক্লাউডসের মতো। তো পজিটিভ নেগেটিভ বোঝানোর জন্য আমি কালারগুলো চেঞ্জ করে দিয়েছি আর কি, ঠিক আছে, পজিটিভ নেগেটিভ বোঝানোর জন্য। তো এই যে পুরো জায়গাটা, এটার মধ্যে উনি বলেছিলেন যে এইগুলা হলো পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ। আর ওই যে ছোট ছোট বীজগুলো যেগুলো, সেগুলোকে উনি কি বলেছিলেন, বীজগুলো যেগুলো, এগুলো হলো নেগেটিভ চার্জ। যদিও এটা টোটালি ভুল প্রমাণিত হয়েছিল। কে করেছিলেন এটা ভুল প্রমাণিত? রাদারফোর্ড, ঠিক আছে। তোমরা সব এক ক্লাস পেরিয়ে আসলে আরেক ক্লাসে আসলে, ওই ক্লাস যদি ভুলে যাও তাহলে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ অলমোস্ট তো অনেকটা ঠিক বলে দিয়েছিলেন। তো তো রাদারফোর্ডের এক্সপেরিমেন্টে উনি কি বলেছিলেন, রাদারফোর্ডের এক্সপেরিমেন্টে উনি বলেছিলেন যে একটা অ্যাটম কিরকম হয়, এরকম সার্কুলার হয়, তার মাঝখানে কি থাকে, তার মাঝখানে থাকে নিউক্লিয়াস, আর ওই গোল গোল যেগুলো ড্র করেছে এগুলা কি, অরবিটস, অরবিটসের মধ্যে কে থাকে, ইলেকট্রন। আমি এই যে অ্যাটমটা ড্র করলাম, এটা কোন অ্যাটম বলতে পারবে, কোন এলিমেন্ট আমি ড্র করেছি? বেরিলিয়াম, মানে পাঁচটা, যেটা হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, হ্যাঁ বোরন, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন, ঠিক আছে, বোরন। তাহলে এটা আমি বোরনের অ্যাটমটা আমি ড্র করেছি, ঠিক আছে। তো উনার যে ডিসকভারিটা, এটা এটা কে বলেছিলেন, এটা রাদারফোর্ড বলেছিলেন, ঠিক আছে, রাদারফোর্ড। কিন্তু কথা হলো যে জে জে থমসন কি তাহলে সব কিছুই ভুল বলেছেন? না, ওনার থিওরিগুলো আসলে, আমরা ভুলগুলো পড়ি কেন, ভুলগুলো পড়ার কারণ হলো এটা যে ওনাদের যে চিন্তাধারাটা, ওনারা যেভাবে ভেবেছিলেন জিনিসগুলো, ওই চিন্তাধারাগুলো আমাদের যেন মাথাতে আসে, যে ওই সময় কিছুই ছিল না, তার মধ্যে একটা ভুল জিনিস দেওয়া বিশাল বড় ব্যাপার। এখন আমাদের কাছে আছে সব, তারপরে আমরা কিছু বলতে পারি না। ওই সময় কিছুই ছিল না, তার মধ্যে একটা থিওরি দেওয়া, একটা কনসেপ্ট দেওয়া, না, এটা ওয়াজ এ বিট টাফ জিনিস, তাই তো। তার জন্য ওই জিনিসগুলো পড়তে হয়, যে ওনারা কি চিন্তাধারায় জিনিসগুলো বানিয়েছিলেন, এবং বানানোর পর কি কি সমস্যা ছিল, সমস্যাটা জেনে তারপরেই তো আমরা এটার কিওরটা দেখব, ঠিক আছে। তার জন্য যদি ডিরেক্ট বোরের অ্যাটমিক মডেল পড়ে নাও, রাদারফোর্ডের মধ্যে সমস্যা ছিল, বোরেরটা পড়ে নাও, তাহলে বোরেরটা যদি পড়ে নাও তাহলে বুঝতে পারবে না ইভলিউশন অফ অ্যাটমটা, অ্যাটমের যে স্ট্রাকচারের যে পুরো ইভলিউশন হয়েছে, প্রথম এটা, তারপর ওইটা, তারপর ওইটা, এরকম করে যে ইভলিউশন করে এসছে, পুরো ক্রোনোলজিটা, পুরো একদম সিস্টেমটা তুমি বুঝতে পারবে না, যে কিভাবে জিনিসটা চেঞ্জ হয়ে হয়ে এসছে, বুঝতে পেরেছো? এখন জে জে থমসন এই যে ডিসকভারিটা করেছিলেন, এটার মধ্যে উনি একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ডিসকভার করেছিলেন, যেটা হলো ইলেকট্রন। হি ওয়াজ দ্য ফার্স্ট টু ডিসকভার ইলেকট্রন, ঠিক আছে, জে জে থমসন, জে জে থমসন, রাদারফোর্ড না, ঠিক আছে। তো উনি প্রথম ছিলেন যে নেগেটিভ চার্জ পার্টিকেল, যার নাম ইলেকট্রন, সেটাকে উনি ডিসকভার করেছিলেন। এবং ওই ইলেকট্রনের ডিসকভারি আমাদের ইলেকট্রিসিটির ডিসকভারি শুরু হয়, বুঝতে পেরেছো? কি লেখা আছে দেখো এখানের মধ্যে, অ্যারাউন্ড 1600 BC the Greek philosopher Thales observed that a piece of amber, এম্বার মানে একটা গাছের ছাল আর কি, ঠিক আছে, হ্যাঁ পাইনি, ঠিক আছে, রেজিন ফ্রম পাইন ট্রি, পাইন ট্রির একটা রেজিন, এটাকে এম্বার বলা হয় আর কি, ঠিক আছে। when rubbed with fur could attract small bits of paper or other light objects। এগুলো আমাদের সাথেও আমরা হয়, আমরা ছোটবেলা থেকে করেছি, বা আমাদের বড় দাদা দিদিদেরকে অনেক সময় দেখেছি কি করে ওরা, যে চুলের মধ্যে কম্ব বা কলম, ঠিক আছে, পেন, এগুলা ঘষে তারপরে কাগজ কি হয়, অ্যাট্রাক্ট হয়। কোনোদিন ভেবেছো জিনিসটা কেন হয়, কি কারণে হয়, ঠিক আছে। তো এই জিনিস, হ্যাঁ হবে হবে হবে, চুলটা চুলটা সিল্কি থাকতে হবে, চুলের মধ্যে তেল শুকনা থাকতে হবে, চুলটা একদম ড্রাই চুল হতে হবে, সিল্কি ড্রাই চুল, তেল থাকলে হবে না, হ্যাঁ। ইন গ্রিক এম্বার ইজ কল ইলেকট্রন, এই যে এম্বারের নামটা গ্রিকে আমরা ইলেকট্রন বলি এটাকে, ঠিক আছে।
and it is likely from this word that the term electricity originated and much later around electricity না শুধু ইলেকট্রন, হ্যাঁ ইলেকট্রিসিটি, তারপরে আরও ধরনের এরকম এরকম যত ধরনের শব্দ আছে, ইলেকট্রিকা, তারপরে ইলেকট্রোস্ট্যাটিক্স, এই ধরনের যত ওয়ার্ড আছে সব ওই ইলেকট্রন শব্দটা থেকেই এসছে, ঠিক আছে, যেটার মানে হলো অ্যাম্বার, ঠিক আছে। আর এই জিনিসটার, এই ইলেকট্রনের ডিসকভারিটা সবচেয়ে প্রথম কে করেছিলেন? জেতে থমসন, ঠিক আছে। তো এই জিনিসটা কেন বলেছি তোমাদেরকে, কারণ আমাদের যে আজকের যে চ্যাপ্টারটা কারেন্ট ইলেকট্রিসিটি, এটা সব থেকে বেশি এটার বেসিক এলিমেন্ট যদি বলি তাহলে সেটা হবে ইলেকট্রন। যে ইলেকট্রনকে ভালো করে বুঝতে পারবে না সে ইলেকট্রিসিটি কখনো বুঝতে পারবে না, বুঝতে পেরেছো? এখন ইলেকট্রন থাকে কোথায়? ইলেকট্রন সব অরবিটে থাকে, অ্যাটমের অরবিটে থাকে, বোঝা গেছে? ভাবা যায় ইলেকট্রন, ইলেকট্রন বললে তোমাদের মাথায় কি আসে? কি আসে মানে চিত্রটা কিরকম আসে? একটা নেগেটিভ গোল একটা জিনিস, ঠিক আছে, নেগেটিভ একটা পার্টিকেল এরকম মাথায় আসে, তো বাস এতটুকুই দরকার। এখন এই যে জিনিসটা, এই যে একটা ঘটনা হলো আমাদের এনভায়রনমেন্টে অনেক বছর আগে, 1600 BC, অনেক আগে এগুলো, ঠিক আছে, মানে ওই, হ্যাঁ মানে জিজাস ক্রাইস্টের জন্মের 600 বছর আগে, তখন সময় আমরা মানে টাইমটা শুরু হয় আমরা বলি, হ্যাঁ ঠিক আছে। তো এই যে 600 মানে 600 BC-তে এই যে ঘটনাটা হলো, এবং এটা শুধু তখনই হয়নি, এখনো হচ্ছে, এভরিডে দিস ইজ হ্যাপেনিং। তো এই যে ঘটনাটা হলো এটার ব্যাখ্যাটা আমরা ওই ইলেকট্রন থেকে পাই। কি হয় এখানে তার ঘটনা, তুমি যখন কোনো একটা প্লাস্টিক জাতীয় কোনো ম্যাটেরিয়াল, ঠিক আছে, পেন্সিল পেন হতে পারে, বা এটা একটা কম হতে পারে বললাম আমি, এই ধরনের ম্যাটেরিয়াল যখন তুমি তোমার চুলের মধ্যে রাব করো, তোমার চুলটা কি সিল্কি? তো সিল্ক, তো তো সিল্ক একটা ম্যাটেরিয়ালের মধ্যে যখন আমরা আমাদের এই পেন বা পেন্সিল বা সরি পেন বা কমটা যখন রাব করি, তখন এই যে জিনিসটা, এই যে পেনটা, এটা তো একটা অ্যাটম দিয়ে তৈরি না? অনেকগুলো অ্যাটম, একটা না, খালি কয়েক লক্ষ কয়েক কোটি অ্যাটম আছে এটার মধ্যে। সেম আমাদের চুলটা কি দিয়ে তৈরি? সেল দিয়ে তৈরি, আমরা জানি, ডেড সেল দিয়ে। সেলগুলোর মধ্যে কি আছে? অ্যাটম আছে। আলটিমেটলি এটার মধ্যেও ইলেকট্রন আছে, এটার মধ্যেও ইলেকট্রন আছে, দুটোটার মধ্যে ইলেকট্রন আছে। তো যখন আমরা রাব করি তখন কি হয়? তখন এই যদি আমার কম হয়, আমি কম দিয়েই বোঝাই তোমাদেরকে, ঠিক আছে, চিরুনি দিয়ে, এই যদি চিরুনি হয়, যখন এটা তুমি রাব করবে হেয়ারের মধ্যে, তখন রাব যখন করি, রাবিং যখন হয়, তখন আসলে কি হয়? তখন আসলে ফ্রিকশন হয়। একটা অবজেক্টের উপর আরেকটা অবজেক্ট যখন রাব করা হয় তখন কি তৈরি হয়? কি সৃষ্টি হয়? ফ্রিকশন। তোমরা ছোট ক্লাসে পড়েছো এটা, যে যখন একটা সারফেসের উপর আরেকটা সারফেস চলে তখন ফ্রিকশন তৈরি হয়। তো কন্টিনিউয়াস যখন আমরা ঘষাচ্ছি জিনিসটা, তখন এখানে কি তৈরি হচ্ছে? এখানে ফ্রিকশন হচ্ছে কন্টিনিউয়াস, তাই তো? এই ফ্রিকশনের কারণে, ডিউ টু দিস ফ্রিকশন, এখানে কি হবে? এখান থেকে কিছু পজিটিভ চার্জ চুলের মধ্যে চলে যাবে, ঠিক আছে, সরি নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জ কি বলছি, নেগেটিভ চার্জ চুলের মধ্যে চলে যাবে। আলটিমেটলি তোমার চিরুনিটা কি হয়ে যাবে? পজিটিভলি চার্জ হয়ে যাবে। কারণ আমরা জানি একটা অ্যাটমের মধ্যে কি কি থাকে? নেগেটিভ পজিটিভ উভয় থাকে, এবং নিউট্রালও থাকে একটা চার্জ। নেগেটিভ যেটা তার নাম হলো ইলেকট্রন, পজিটিভ যেটা তার নাম হলো প্রোটন, পজিট্রন কেউ বলবে না কিন্তু, প্রোটন, ঠিক আছে। আর যেটা নিউট্রাল থাকে সেটাকে বলি নিউট্রন। এখন ইলেকট্রনটা কোথায় থাকে? অরবিটের মধ্যে। আর আমাদের প্রোটন এবং নিউট্রন কোথায় থাকে? নিউক্লিয়াসের মাঝখানে। এবং প্রতিটা অ্যাটমের মধ্যে তুমি দেখবে প্রতিটা অ্যাটম ব্যালেন্স থাকে, স্টেবল থাকে, এবং তার মধ্যে যতটা প্রোটন থাকে ততটাই ইলেকট্রন থাকে। যেমন একটু আগে যে আমি পিকচারটা বানিয়েছিলাম, ওরা কি বলেছিল? এটা বোরন না? তাহলে বোরন কেন কি করে বললো ওরা বোরন? কারণ আমি 6টা ইলেকট্রন এঁকেছিলাম, আর 6টা ইলেকট্রন আঁকলে বোরনের অ্যাটমিক নাম্বার কত? 6। তাহলে অ্যাটমিক নাম্বার যদি বোরনের 6 হয়, তার মানে কি? তার মধ্যে 6টা ইলেকট্রন আছে এবং 6টা প্রোটন আছে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, ও 5টা আঁকছিলাম না? মাথা ধরে লিখছে, ঠিক আছে, অক্সিজেন না, এটারে বোরনই রাখি, ঠিক আছে। তাহলে এটারে 5টা ইলেকট্রন এবং 5টা প্রোটন। তার মানে কি? 5টা ইলেকট্রন, 5টা নেগেটিভ, 5টা পজিটিভ, তাহলে টোটাল চার্জ কত? -5 + 5, চার্জ কত? 0, তার মানে নিউট্রাল। কিন্তু এখানে কি হয়েছে? যখন তুমি রাব করেছো, এখান থেকে কিছু ইলেকট্রন চলে যাওয়ায়
আলটিমেটলি চার্জের ভ্যালু কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। আমি যদি আজকে এখান থেকে মনে করো ইলেকট্রন সরিয়ে দিই, 5টার জায়গায় 4টা ইলেকট্রন লিখি, তাহলে আলটিমেট চার্জ কোনটা বেশি হবে, পজিটিভ বেশি হবে। তাহলে বোরন কি হবে, বোরন প্লাস হয়ে যাবে, ঠিক আছে না, বোরনের একটা চার্জ বেড়ে যাবে। কেন বেড়েছে, পজিটিভ দেয়নি তার মধ্যে, তার থেকে নেগেটিভ নিয়ে নিয়েছি। তাহলে এটার মধ্যে সেম নেগেটিভ নিয়ে নিলে সে কি হয়ে যাবে, পজিটিভলি চার্জ। এখন এই পজিটিভ চার্জ কি করবে, সে সব জিনিসকে অ্যাট্রাক্ট করবে। ঠিক আছে, চার্জের ধর্মই হলো এটা, চার্জের নেচারই হলো এটা, যে যখন একটা বডিকে আমরা চার্জ করে দিই, সে তখন অ্যাট্রাকশন রিপালশনে চলে যায়, সে তখন জিনিসকে অ্যাট্রাক্ট করতে চায়, রিপালস করতে চায়, পুরো ম্যাগনেটের মতো বিহেভিয়ার শো করে। এটাই চার্জের বেসিক ডেফিনেশন। চার্জ হলো এমন একটা প্রপার্টি, ইট ইজ এ ইন্ট্রিনসিক প্রপার্টি অফ ম্যাটার which executes বা which propagates the characteristics of attraction and repulsion, যেটা তাকে অনুমতি দেয় যে সে অ্যাট্রাক্ট করতে পারে, রিপালস করতে পারে, যদি তার মধ্যে চার্জ থাকে। তা আমাদের আশেপাশে তো কোনো জিনিস এরকম দেখি না অ্যাট্রাক্ট হচ্ছে, রিপালস হচ্ছে, তার মানে কি সবগুলোই নিউট্রালে আছে। যদি নিউট্রালে না থাকতো তাহলে দেখতাম যে একে অপরকে অ্যাট্রাক্ট করছে। এটা সেম আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স যেরকম, সেম পরিমাণে এটার ভ্যালু এরকমই আসে। বুঝতে পারছো গ্র্যাভিটেশনাল ফোর্স কি, যে একটা বডি এরকম থাকবে এখানে এম মাসের, এখানে আরেকটা বডি থাকবে এম মাসের, তাদের মধ্যে কি হবে, একটা ফোর্স অফ অ্যাট্রাকশন। ফর্মুলাটা মনে আছে, এফ ইকুয়ালস টু কি লিখি, এফ ইকুয়ালস টু m1 m2 আপন আর স্কোয়ার, আর সামনে কি থাকে একটা জি কনস্ট্যান্ট, এই জির নাম কি, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। সিমিলারলি এখানেও ফর্মুলাটা ডিট্টো সেম। এটার একটা মিম আছে যে নিউটন এই জিনিসটা লিখছেন, আর এটার ডিসকভারি করেছিলেন কলম, ঠিক আছে, সায়েন্টিস্ট কলম। তো মিমটা হলো এরকম আর কি, নিউটন জিনিসটা লিখছেন আর কলম দেখে দেখে কপি করে লিখে দিয়েছেন আর কি। তো এটার ফর্মুলা হলো এফ ইকুয়ালস টু কে Q1 Q2 বাই আর স্কোয়ার, পুরো সেম। ওইখানে m1 m2 কি দুটো মাস, ওইখানে Q1 Q2 কি দুটো চার্জ বডি, পুরো সেম, কোনো আলাদা নেই। কেটা, এটা কলম্বিক কনস্ট্যান্ট বলি এটাকে, এটা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, সবগুলোর ভ্যালু আছে। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ভ্যালু কত, 6.-11, ঠিক আছে। এটার ভ্যালু কত জানবে না, আচ্ছা এগুলা আমরা পড়বো ক্লাস 12-এ উঠে, ঠিক আছে। তো এখন না, এখন লাগবে না আমাদের 12-এ এগুলো। এখন এই জিনিসগুলো কেন ডিসকাস করছি আমি, যদিও আমাদের চ্যাপ্টারের নাম হলো কি কারেন্ট ইলেকট্রিসিটি, বাট আমরা যা জিনিস ডিসকাস করছি সেটা হলো স্ট্যাটিক ইলেকট্রিসিটি। হোয়াট ইজ স্ট্যাটিক ইলেকট্রিসিটি, স্ট্যাটিক ইলেকট্রিসিটি মানে হলো এমন একটা ইলেকট্রিসিটি, এমন একটা কারেন্ট যেটার মধ্যে ইলেকট্রন মুভ হয় না। যেমন এখানের মধ্যে এই কমের মধ্যে যে পজিটিভ মানে পজিটিভলি চার্জ হয়ে গেছে, তুমি যদি এখন এখানে একটা ওই মানে আনো, কি বলে এটাকে, পিস অফ পেপার যদি আনো, তাহলে এই পেপারগুলোকে সে অ্যাট্রাক্ট করবে। তার মানে এটা না যে এখান থেকে ইলেকট্রন মুভ হয়ে যাচ্ছে, ওর মধ্যে ওর ইলেকট্রন আছে, ওর মধ্যে ওর ইলেকট্রন আছে, সব জায়গাতে মানে দুটো জায়গার মধ্যে ইলেকট্রনগুলো স্ট্যাটিক পজিশনে আছে, ইলেকট্রনগুলো মুভ হচ্ছে না, কিন্তু তারপরেও অ্যাট্রাকশন রিপালশন হচ্ছে। এই ধরনের ইলেকট্রিসিটিকে আমরা বলি স্ট্যাটিক ইলেকট্রিসিটি, যেটা আমাদের ক্লাস 12-এর প্রশ্ন। জাস্ট ওই জিনিসটা বোঝানোর জন্য তোমাদেরকে, যে ইলেকট্রিসিটি আর অফ টু টাইপস, আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটিও পড়বো, কারেন্ট ইলেকট্রিসিটিও পড়বো। তো আমাদের ক্লাস 10-এর যে টপিকটা সেটা হলো শুধু কারেন্ট ইলেকট্রিসিটি, যেখানের মধ্যে ইলেকট্রন কি হয়, মুভ হয়, ইলেকট্রন ফ্লো হয়। বুঝতে পেরেছো, ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, ইলেকট্রিক চার্জ ডেফিনেশন কি দিয়েছে দেখো, ইলেকট্রিক চার্জ ইজ অ্যান ইন্ট্রিনসিক প্রপার্টি অফ এলিমেন্টারি পার্টিকলস অফ ম্যাটার হুইচ গিভ রাইজ টু ইলেকট্রিক ফোর্স বিটুইন ভেরিয়াস অবজেক্ট। বিভিন্ন অবজেক্টের মধ্যে ফোর্স মানে ফোর্স তৈরি করার যে প্রপার্টিটা, এটা চার্জ দিয়ে দেয়। যদি কারোর মধ্যে চার্জ থাকে তখনই সে কি করতে পারবে, অন্য একটা অবজেক্টকে অ্যাট্রাক্ট বা রিপালস করতে পারবে। বুঝতে পেরেছো কিরকম হয়, দেখো জিনিসটা, একটা অ্যানিমেশন আছে ছোট্ট একটা, এটা দেখতে পারো। যেমন এই যে বডিটা নিয়েছে, ঠিক আছে, এই যে বডিটা এখানে, আচ্ছা প্রোটন আর ইলেকট্রনের কথা বলছে এখানে। যেমন এই যে প্রোটন আর ইলেকট্রন, এখন প্রোটন কি চার্জ আমরা জানি, পজিটিভ চার্জ, ইলেকট্রন আমরা কি জানি, নেগেটিভ চার্জ। এখন এই যে ফোর্সটা, ফোর্স অফ অ্যাট্রাকশন বা রিপালশন হয়, এটার ধর্মটা এরকম থাকে, এটার প্রপার্টিটা এরকম থাকে, যদি তুমি একটা পজিটিভ আর একটা নেগেটিভ চার্জ রাখো, তাদের মধ্যে কি হবে, ফোর্স অফ অ্যাট্রাকশন হবে। মানে যদি আমরা আনলাইক চার্জ রাখি, আনলাইক না তারা, সিমিলার নাকি, সিমিলার না তো, আলাদা তো। যদি আনলাইক চার্জ রাখি, তাহলে আনলাইক চার্জের মধ্যে কি হয়,
অ্যাট্রাকশন হয়, ঠিক আছে, অ্যাট্রাকশন। এই অ্যাট্রাকশনের ফোর্সের ভ্যালুটা কত? এফ ইকুয়ালস টু কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। হোয়াট ইজ আর? ইট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু চার্জেস। হোয়াট ইজ কিউ ওয়ান অ্যান্ড কিউ টু? কিউ ওয়ান ইজ দ্য ভ্যালু অফ দিস চার্জ, কিউ টু ইজ দ্য ভ্যালু অফ দিস চার্জ, অ্যান্ড কে তো কনস্ট্যান্ট একটা, ঠিক আছে। এগুলা করলে তাদের মাঝখানে ফোর্সটা চলে আসবে। আচ্ছা, এখন যদি আমরা দুটো পজিটিভ চার্জ নিয়ে নেই, এখানেও পজিটিভ আর এখানেও পজিটিভ নেই, অবভিয়াসলি আনলাইক চার্জ যদি অ্যাট্রাক্ট করে তাহলে লাইক চার্জেস কি হবে? রিপাল হবে। তাহলে এটা চার্জের একটা ধর্ম। যদি সেম সেম চার্জ নিয়ে আসো তাহলে একটা অপরের থেকে দূরে যাওয়ার চেষ্টা করবে, নেগেটিভ নেগেটিভ নিয়ে আসো দূরে যাওয়ার চেষ্টা করবে। সিমিলারলি আমাদের ম্যাগনেট যেরকম শো করে, ঠিক আছে, ম্যাগনেটের মধ্যে দেখেছো ম্যাগনেটের কোন পোলকে অ্যাট্রাক্ট করে কখনো দেখেছো? এই যে আমাদের ম্যাগনেট থাকে এরকম, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, এটা হলো আমাদের সাউথ পোল, আর এটা থাকে এরকম করে নর্থ পোল। তো কোনটা কাকে অ্যাট্রাক্ট করবে? এরকম হবে, এটা সাউথ পোল আর এটা হবে নর্থ পোল, তাই তো? তাহলে এটার মধ্যে সেম, আনলাইক পোল কি করছে? অ্যাট্রাক্ট করছে, আর লাইক পোল কি করে? রিপাস। দেখেছো তো ম্যাগনেট এরকম একটা আরেকটার পাশে আনলে এটা দূরে চলে যায়, কখনো ম্যাগনেট দিয়ে খেলেছো তো, কখনো ফিল করেছো জিনিসটা? সিমিলারলি চার্জের মধ্যে হয়, ওই ম্যাগনেটের মধ্যে ফোর্স আছে, এটাকে ম্যাগনেটিক ফোর্স বলবো। এখন যে ফোর্সটা হচ্ছে এই ফোর্সের নাম কি? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। কারণ স্ট্যাটিক ইলেকট্রিসিটির জন্য ফোর্স তৈরি হচ্ছে, তার নাম হলো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। সিমিলারলি ওই গ্র্যাভিটির জন্য যে ফোর্সটা, সেই ফোর্সটার নাম কি? গ্র্যাভিটেশনাল ফোর্স। বোঝা গেছে জিনিসগুলো? আচ্ছা, আর লাগবে না এখানে। আচ্ছা, এইগুলো তো বলে দিয়েছি, ফ্রিকশনাল ইলেকট্রিসিটি, স্ট্যাটিক ইলেকট্রিসিটিও বলে দিয়েছি। আচ্ছা, হোয়াট আর পজিটিভ চার্জ এন্ড নেগেটিভ চার্জ, এটাও বলে দিয়েছি যে পজিটিভ চার্জ কোনটা হয়, যেটা আমাদের ওই প্রোটন যেটাকে বলবো, আর নেগেটিভ চার্জ কাকে বলবো? ইলেকট্রনকে। বেসিক প্রিন্সিপাল অফ ইলেকট্রিসিটিস, এটা লাগবে না ইলেকট্রোস্ট্যাটিক্সের। আচ্ছা, এখন ওয়ান কোলম অফ চার্জ, হ্যাঁ, এই যে কোলম জিনিসটা, ওয়ান কোলম, এই কথাটার মানে কি? কোলম ইজ দ্য এসআই ইউনিট অফ চার্জ। যেমন আমরা মাস যে ছিল এফ ইকুয়ালস টু জি এম ওয়ান এম টু আপন আর স্কোয়ার, এখানের মধ্যে এমটা কি? মাস, মাসের ইউনিট কি? কেজি। তাহলে সিমিলারলি আমরা ফোর্সের, কোলম্বিক ফোর্সের ফর্মুলা পেয়েছি কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, ঠিক আছে, কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। তাহলে ওই যে কিউ ওয়ান কিউ টু, এগুলো তো চার্জ, চার্জকেও তো মাপার কোনো একটা ইউনিট লাগবে না? কত চার্জ বলবো? একটা বডির মধ্যে কত চার্জ আছে? 10 কেজি চার্জ, 20 কেজি, 30 কেজি, কি বলবো? কোলম্বে বলবো। 5 কলম, 6 কলম, 7 কলম, -10 কলম। -10 কলম বললে কি চার্জ আছে তার মধ্যে? নেগেটিভ। তাহলে কলম্ব ইজ হোয়াট? ইট ইজ দ্য এসআই ইউনিট অফ চার্জ। খুব ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। এই জিনিসগুলো আছে আমাদের সিলেবাস, এই জিনিসগুলো আমাদের লাগবে। তাহলে 1 কলম চার্জ যদি বলি তাহলে কতটুকু চার্জ বলবো আমরা? হুম, এখান থেকে দেখে বললিস নাকি? দা এরকম না, 1 কলম চার্জ আমরা তখন বলবো যখন দুটো চার্জকে, এখানে একটা চার্জ রাখবো, এখানে একটা চার্জ রাখবো। এখন মনে করো দুটো চার্জ রেখেছি, দুটোটাই মনে করো পজিটিভ, ঠিক আছে, তাহলে তাদের দুজনের মধ্যে কি হবে? রিপালশন। এখন ভ্যালু জানি না আমি আপাতত, জাস্ট জানি তাদেরকে রেখেছি কতটুক দূরে? 1 মিটার দূরে মনে করে রেখেছি। কতটুক দূরে? 1 মিটার দূরে রেখেছি। এখন তাদের মধ্যে কি হবে? ফোর্স অফ রিপালশন। এখন এই ফোর্সের ভ্যালুটা যদি 9 × 10⁹ নিউটন হয়, এই যে 9 × 10⁹ নিউটন হয়, তাহলে এই দুটো চার্জের ভ্যালু কত হবে? 1 কলম। কারণ 1 কলম দুটো চার্জ যদি রাখো 1 মিটার দূরে, তখন তাদের মধ্যে ফোর্সটা এতটুকু হয়। ভেবে দেখো কতটুক বেশি, প্রচন্ড বেশি ফোর্স এটা, ঠিক আছে। 1 মিটার অতটুকু হবে। তাহলে 1 কলম, 1 কলম মানে 1 কলম চার্জটা আসলে অনেক বেশি, ফোর্সটা অনেক বেশি না। 1 কলম চার্জ মানে বিশাল চার্জ। আমরা যখন ইলেকট্রিসিটিতে 1 কলমকে ডিফাইন করবো তখন দেখবে আরো কঠিন জিনিসটা, মানে কঠিন না, মানে আরো বেশি বড়। 1 কলম বলতে 1 কলম একটু অল্প হইতে পারে, ঠিক আছে, কিন্তু 1 কলম আসলে অনেক বিশাল। আমরা যখন ইলেকট্রিসিটি দিয়ে 1 কলমকে ডিফাইন করবো তখন দেখবে 1 কলম বলতে কতটুকু বেশি বোঝা যায়, ঠিক আছে, অনেক বেশি। 1 কলম অনেক বেশি। আচ্ছা, এখন দেখো কন্ডাক্টর এন্ড নন কন্ডাক্টর বা ইনসুলেটর, এগুলো আমরা ছোট ক্লাসে পড়েছি। যেহেতু আমরা ইলেকট্রিসিটি পড়ছি, তাহলে ইলেকট্রিসিটির মধ্যে ইলেকট্রিসিটি ক্যারি করে নিয়ে যায় কে? তাকেও তো পড়তে হবে, কন্ডাক্টর। কন্ডাক্টরের মধ্যে এক্সাম্পল কি হবে? অল টাইপ অফ মেটেলস, ঠিক আছে, বলা যেতে পারে। একটা নন মেটেল বলতে পারবে যেটা কন্ডাক্টর? গ্রাফাইট, ঠিক আছে, ভেরি গুড। এমন একটা মেটেল বলতে পারবে যেটা কন্ডাক্ট করে কিন্তু সে লিকুইড?
মার্কিউরি, ঠিক আছে, বা মার্কারি। কেউ কিছু ওয়াটার, ওয়াটার মেটাল। আচ্ছা, ও একটা কথা ঠিক বলেছে, ওয়াটার ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি বাট ওয়াটার ইজ নট মেটাল। তো কন্ডাক্টর ইনসুলেটর আমরা জানি। এখন মনের মধ্যে তোমাদের কি প্রশ্ন এসছে যে কন্ডাক্টরই কেন কারেন্ট নিয়ে যায়, ইনসুলেটর কেন পারে না? কি? ইয়েস, ভেরি গুড। কারণ, হ্যাঁ, বুঝছিলাম নি। কারণ কন্ডাক্ট, হ্যাঁ হ্যাঁ, গ্রাফাইটের, আচ্ছা কন্ডাক্টর, আচ্ছা ঠিক আছে, একটু বলেছিলাম মনে হয়। তো কন্ডাক্টরের মধ্যে থাকে কি জানো, কন্ডাক্টরের মধ্যে থাকে ফ্রি ইলেকট্রনস। কোথায় থাকে এই ফ্রি ইলেকট্রনস গুলি? ওই যে, এই যে এটা এটা একটা কন্ডাক্টরের ভিতরের চিত্র মনে করো, এখানে অনেকগুলো অ্যাটম আছে না? তো এটা কোন অ্যাটম ড্র করেছি আমরা? ওই বেরিয়াম, লিথিয়াম, লিথিয়াম। আচ্ছা, লিথিয়ামকে বাদ দাও, যদি আমরা ভাবি যে লাস্টে একটা ইলেকট্রন আছে, তাহলে কে হতে পারে, এটা কোন মেটাল হতে পারে? বা লাস্টে মনে করো তিনটা ইলেকট্রন আছে, ঠিক আছে, লাস্টে তিনটা আছে, আমি একটু ড্রয়িংটা চেঞ্জ করছি, এখানে আটটা আছে, 4, 5, 6, 7, 2, 3, 8, হ্যাঁ। আর তার ভিতরে আরেকটা মনে করো অরবিট আছে, তার মধ্যে আরো দুটো ইলেকট্রন আছে। গনে নাও, গনে নাও, দুটো, আটটে, তিনটে। ম্যাগনেসিয়াম গোনা পারো না? গোনা পারো না, তোমরা তো ভুল গেলে গেলে, অ্যালুমিনিয়াম তো এটা। তো আমরা অ্যালুমিনিয়ামের তার আমরা জানি পাই মার্কেটে। তা আমি কেন এটা গেছি, কারণ অ্যালুমিনিয়াম তার জন্য। তো এটা এটা কিসের তার, এটা এটা অ্যালুমিনিয়ামের তার। এখন এই যে অ্যালুমিনিয়াম ওয়্যারটা, অ্যালুমিনিয়াম তো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। আমাদের ঘরের মধ্যে ওয়্যারিং এ আমরা দুটো তারই ইউজ করি মেইনলি, অ্যালুমিনিয়াম আর নাহলে কপার। কপার ইজ ভেরি গুড কন্ডাক্টর, তার জন্য কপারটাই বেশি ইউজ করা হয়। অনেকে চিপ কোয়ালিটির অ্যালুমিনিয়াম অনেক সময় ইউজ করে নেয় বাড়ি ঘরে, ঠিক আছে। তো এই যে অ্যালুমিনিয়াম ওয়্যারটা নিয়েছি, এই অ্যালুমিনিয়াম ওয়্যারের যে ইলেকট্রনগুলো আছে, অ্যালুমিনিয়ামের একটা অ্যাটম যদি আমরা নিই, তাহলে ওই বাইরের যে ইলেকট্রনগুলো, তিনটে ইলেকট্রন, তাদেরকে আমরা বলি কি, ফ্রি ইলেকট্রন। কেন তাদেরকে ফ্রি ইলেকট্রন বলি? কেন? কারণ হলো তারা ইজিলি বেরিয়ে যেতে পারে অরবিট থেকে, তাদের এনার্জি খুব কম, বা তাদেরকে বের করতে এনার্জি খুব কম লাগে। কারণ দেখো, এই যে এখন ইলেকট্রোস্ট্যাটিক্স এর কনসেপ্ট আসবে, কি করে দেখো, এখানে এখানে হলো আমাদের পজিটিভ চার্জ, আর ওই হলো আমাদের ইলেকট্রন, তাহলে এখানে পজিটিভ চার্জ, আর থার্ড অরবিটের যে ইলেকট্রনগুলো অনেক দূরে না, তারা এখানে আছে। তো তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন গুলো কি হবে, কম হবে, ডিস্টেন্স বেশি। ফর্মুলা কি, এফ ইকুয়ালস টু কে Q1 Q2/r²। তাহলে ফোর্সের সাথে ডিস্টেন্সের রিলেশনটা কি, ইনভার্সলি প্রপোর্শনাল। ডিস্টেন্স যত বেশি, ফোর্স তত কম, এটা অবভিয়াস জিনিস। যখন আমাদের নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে যখন ডিস্টেন্স বেড়ে যায়, কথাবার্তাও কমে যায়, ঠিক আছে, তখন রিলেশনটাও বাজে হয়ে যায়, তাই তো? সিমিলারলি, তাহলে এখানের মধ্যে সেম হবে। তাহলে এই যে ইলেকট্রনগুলো আছে, দেখো ভালো করে শুনো, জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু তোমাদেরকে বোঝাচ্ছি। এগুলো না বোঝালেও হয়, কিন্তু আমার মন মানে না, ঠিক আছে। আমার আমার সবসময়, মানে সবসময় বলে যে, মানে ওই রকম আর কি, দিল মাঙ্গে মোর, এরকম আর কি, যে যত বেশি মানে দেওয়ার ইচ্ছা মানে হয়, তত বেশি আমার মানে দিতে ইচ্ছা করে আর কি। তো এই যে লাস্টের যে তিনটে ইলেকট্রন, এগুলা এদেরকে কি বলি আমরা, ফ্রি ইলেকট্রন। ওইগুলা ইলেকট্রনই আমাদের ইনসুলেটর বা আমাদের ওই নন কন্ডাক্টরের মধ্যে থাকে না, ঠিক আছে। ওই ইলেকট্রনগুলি কি করে জানো, কারেন্টকে ক্যারি করে নিয়ে যায়, ঠিক আছে, বা তারা নিজের মুভমেন্ট করে, এটাও বলতে পারো। ওই ইলেকট্রনের মুভমেন্টটা হয়, আর এই ইলেকট্রনের মুভমেন্টের সাথে কারেন্টও ইলেকট্রিসিটি হিসেবে ফ্লো করে। আমরা যে কারেন্ট কারেন্ট বারবার কথাটা বলছি না, কারেন্ট, ঠিক আছে, এখানে নামটা পেয়েছি এখনো, কারেন্ট ইলেকট্রিসিটি, কন্ডাক্টর ইনসুলেটর বাইনি। এই যে কারেন্ট, এই যে এখানে প্রশ্ন আসছে, হোয়াট ইজ ইলেকট্রিক কারেন্ট? এই যে কারেন্ট কথাটা, এই কারেন্ট কথাটার মানে কি? ভেরি গুড, স্রোত, ঠিক আছে, বা ফ্লো। কারেন্টের যদি বেসিক ডেফিনেশন আমরা বলি, তাহলে ইয়েস, ফ্লো অফ এনিথিং। কারেন্ট মানে হলো ফ্লো অফ এনিথিং, যে কোনো কিছুর ফ্লো। কারেন্ট অ্যাফেয়ার্স মানে কি, রিসেন্ট নিউজ যেটা এখন ফ্লো হচ্ছে, মার্কেটে যেটা চলছে, ঠিক আছে। বলিউডের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা তো জানবে, ঠিক আছে, তোমরা দেখো এগুলা, ওই যে পিঙ্ক বিলার নিউজ টিউজ এগুলা, ঠিক আছে। আর কি আছে? আচ্ছা, তো আচ্ছা শোনো, ঠিক আছে। তো
আমি দেখি না এগুলো আয়ে, ঠিক আছে, এখন মানে এগুলো আইতে থাকে। হ্যাঁ। তো ফ্লো এগুলো তো বাদ, এগুলো বাজে ফালতু জিনিস। আচ্ছা তাহলে কারেন্ট মানে কি? ফ্লো অফ এনিথিং। আর ইলেকট্রিক কারেন্ট মানে কি? ফ্লো অফ ইলেকট্রন। তাহলে ইলেকট্রনের ফ্লো যেখানে হবে না সেখানে কারেন্টও হবে না, সোজা কথা, ইনসুলেটর হবে। ঠিক আছে, তাহলে ইলেকট্রনের ফ্লো করতে হবে আমাদের কারেন্ট ফ্লো এর জন্য। এখন ইলেকট্রনের ফ্লো কখন হবে? যখন ফ্রি ইলেকট্রন থাকবে। আর শুধু কি ফ্রি ইলেকট্রন থাকলে ইলেকট্রনের ফ্লো হবে এরকম কোনো কথা? তাহলে ইলেকট্রনের ফ্লো যেমন মনে করো আমরা এখানে একটা সিনটেক্স রাখলাম, এখানে আরেকটা সিনটেক্স রাখলাম, পাইপ লাগালাম, পাইপটা কি ওয়্যারের মতো কাজ করে। আচ্ছা, সিনটেক্স বাদ দাও, মনে করো মাটির নিচে আমার জল আছে, ঠিক আছে, এই জলটাকে তুলতে হবে উপরের ট্যাঙ্কিতে, ঠিক আছে, হ্যান্ড পাম্প বা মোটর, হ্যান্ড পাম্প দিলেও হবে, পাম্প দিলে পাম্প জল উঠবে, ঠিক আছে, হ্যান্ড পাম্প মোটর এগুলা কিসের কাজ করে? জলকে ফ্লো করাতে। মোটামুটি সবার বাড়িতেই তো মোটর আছে, আমার বাড়িতেও মোটর আছে, মোটর দিয়ে আমরা নিচে থেকে জল তুলি, স্নান টান করতে, কাপড় চাপড় ধুতে, সব কিছুতেই জল লাগে। তো এই যে জলের যে কন্টিনিউয়াস ফ্লোটা হচ্ছে কিসের জন্য হচ্ছে? মোটরের জন্য। তাহলে এই মোটরের কাজটা করে আমাদের চার এই সেলে ব্যাটারি। সেই ব্যাটারিটা কি করে? হয়ে গেল। সেই ব্যাটারিটা কি করে? সেই ব্যাটারিটা কন্টিনিউয়াস, তার মধ্যে প্রচুর চার্জ থাকে, তো তো সে কন্টিনিউয়াস, তার মধ্যে প্রচুর, এই যে নেগেটিভ টার্মিনালটা, এটা পজিটিভ টার্মিনাল, নেগেটিভ, এই নেগেটিভের মধ্যে কি থাকে? প্রচুর ইলেকট্রন থাকে। তো ওই ইলেকট্রনগুলো সেই দিক থেকে বের করে দেয়, বের করে দিলে এরকম করে গিয়ে এই বাল্বের ফিলামেন্ট হয়ে গিয়ে এরকম করে গিয়ে পজিটিভে পড়ে। আর যখন এই বাল্বের ফিলামেন্টে যায়, এই ফিলামেন্টে ফ্রিকশনের কারণে বাল্বটা কি হয়? গ্লো হয়। তাহলে ইলেকট্রন এইভাবে মুভ করে। তাহলে ইলেকট্রন যদি এইভাবে মুভ হয়, আমরা কারেন্টের ফ্লোটা কোন দিকে বলি? কারেন্টের ফ্লো উই অলওয়েজ টেল ইট ফ্রম পজিটিভ টু নেগেটিভ টার্মিনাল। তাহলে কারেন্ট এদিক থেকে ফ্লো হয় এবং ইলেকট্রন এদিক থেকে এদিকে ফ্লো হয়। ঠিক আছে, উল্টো জিনিসটা। ঠিক আছে, এটা বলবো স্টোরিটা পরে একদিন, ঠিক আছে, ক্লাস শেষ করেই বলবো, এখন বলছি না এটা। এখন দেখো এটার মধ্যে এই যে এটা হলো কারেন্টের ডিরেকশন, ঠিক আছে, এই ডিরেকশনটাকে হ্যাঁ, ইলেকট্রন ওইদিকে যায়। কারেন্ট অপোজিট না, কারেন্ট অলওয়েজ মুভস ফ্রম পজিটিভ টু নেগেটিভ, আর ইলেকট্রন সবসময় ওই দিক থেকে। এই যে এদিক থেকে দেখো ইলেকট্রন বেরোচ্ছে, ঠিক আছে, ইলেকট্রন বেরোচ্ছে। আরেকটা কথা বলা যায়, এই যে এখানে বলেছে যে আরেকটা কথা বলা যায়, এই অ্যাট্রাকশনটা কেন লিখেছে বলো তো? ওই পজিটিভটা বলছে যে ইলেকট্রনটাকে টানছে, ওই দিক থেকে টানছে আর কি। তাহলে এই এখান থেকে ইলেকট্রনটা বেরোবে কেন? কারণ ওই পজিটিভ টার্মিনালটা তাকে যেতে লাগবে। এবং এখানে আরেকটা মজার বিষয় যে আমি যে একটু আগে এঁকেছিলাম মনে আছে তো, ওই যে অ্যালুমিনিয়ামের যে স্ট্রাকচারটা এঁকেছিলাম, তাহলে এখানে কি আছে? প্রচুর অ্যালুমিনিয়ামের অ্যাটম আছে। তাহলে এই অ্যালুমিনিয়ামের মধ্যে ইলেকট্রন আছে, আর এখানেও ইলেকট্রন আছে। তাহলে এখানে ইলেকট্রন আর অ্যালুমিনিয়ামের ইলেকট্রন, তাদের দুজনের মধ্যে কি হয়? রিপালশন। তার জন্য অ্যালুমিনিয়ামের ইলেকট্রনগুলোকে সে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে এই সব ইলেকট্রনগুলো এদিকে যায় এবং পজিটিভেও তাকে অ্যাট্রাক্ট করে, মানে একদিকে ধাক্কা পড়ছে আর একদিকে টান পড়ছে। তাহলে অবভিয়াসলি আমাদের হ্যাঁ মানে পুশ অ্যান্ড পুল দুটোটা কাজ করছে এখানের মধ্যে। তাহলে এইগুলো সব ইলেকট্রন এদিক থেকে গিয়ে 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 সব এখানে গিয়ে পড়বে। বুঝতে পেরেছো? তাহলে এখন দেখো জিনিসটা একটু ভালো করে মনোযোগ দিয়ে কি হচ্ছে এখানে, ভিডিওটা ভালো করে দেখো, এটা পুরো একদম জিনিসটা ক্লিয়ার করে দেবে। এই যে অ্যালুমিনিয়াম তারটা দেখো, এই তারটাকে যদি আমরা মানে দেখি, মানে এই যে এটা অ্যাট্রাকশনটা দেখাচ্ছে, ওই যে পজিটিভ চার্জ বলছে যে পজিটিভ চার্জ তাকে টানছে, একে তো পজিটিভ চার্জ ওই দিকের পজিটিভ টার্মিনাল তাকে টানছে, ইলেকট্রনগুলোকে টানছে, ঠিক আছে। এখন এই ইলেকট্রনসগুলি কোন জায়গার ইলেকট্রন? ওয়্যারের ইলেকট্রন হতে পারে বা এখানের ইলেকট্রনগুলিও হতে পারে। মানে আলটিমেটলি কোন জায়গার ইলেকট্রন শেষ হবে? আলটিমেটলি সেলের ইলেকট্রন শেষ হবে। মানে জিনিসটা এরকম আর কি, ভাবো যে এখানের মধ্যে মনে করো 10টা ইলেকট্রন আছে, আর এই তারের মধ্যে মনে করো আরো 10টা আছে। তো এই 10টা ইলেকট্রন যখন গিয়ে ওইখানে পড়ে যাবে, এখান থেকে 10টা বেরিয়ে তারের নাম্বার অফ ইলেকট্রন ফিক্স থাকবে। আলটিমেটলি ইলেকট্রন, হ্যাঁ মানে এখান থেকে মানে জিনিসটা এরকম হচ্ছে আর কি, তুমি দেখো জিনিসটা দেখলে বুঝবে। একটা হ্যাঁ এই যে এখান থেকে একটা যাচ্ছে, এখান থেকে একটা বেরোচ্ছে, একটা ইলেকট্রন এদিকে যাচ্ছে, একটা ইলেকট্রন এদিক থেকে বেরোচ্ছে, মানে আলটিমেটলি এই জায়গার ইলেকট্রনই শেষ হয়ে যাচ্ছে। আর যখনই আমরা একটা সেলের মধ্যে পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল বুঝি বা যখন আমরা বুঝাই, তখন সবসময় বলি যে পজিটিভ টার্মিনাল মানে এটা মনে করবে না শুধু তার মধ্যে পজিটিভ চার্জ আছে, তার মধ্যে পজিটিভের অ্যামাউন্ট বেশি আছে বা তার মধ্যে নেগেটিভ কম আছে, সবচেয়ে বেস্ট যেটা আমরা এক্সপ্লেন করতে পারি যে এটা পজিটিভ টার্মিনাল, সেই কারণে তার মধ্যে নেগেটিভ কম আছে, তার জন্য তুলনামূলক হ্যাঁ ইলেকট্রন কম আছে, তুলনামূলক পজিটিভিটি তার বেশি। সিমিলারলি এখানে ইলেকট্রনের পরিমাণ বেশি,
যেমন আমরা প্রচুর এরকম ইলেকট্রনের চার্জ লিখেছিলাম, সিএল মাইনাস, ঠিক আছে, এফ মাইনাস, ঠিক আছে, ফ্লোরিন নানি, ও ফ্লোরিন তো এফই, বিআর মাইনাস, এগুলো সব কি, এগুলো সব তাদের মধ্যে নেগেটিভ চার্জ বেশি। তার মানে এটা না তাদের মধ্যে পজিটিভ নাই, অবশ্যই আছে, পজিটিভের পরিমাণ কম। সিমিলারলি ওইখানেও সেম হচ্ছে, ঠিক আছে, ওইগুলা দিয়েই আমরা সেল বানাতে পারি কিন্তু। দেখো, তাহলে এখান থেকে কন্টিনিউয়াস কি বেরোচ্ছে, ইলেকট্রন বেরোচ্ছে, আর ওই ইলেকট্রনগুলো এদিকে গিয়ে ভেতরে ঢুকছে। যখন এখান থেকে সব ইলেকট্রন বেরিয়ে যাবে আর সবগুলো গিয়ে ওইখানে পড়ে যাবে, এই যে এই যে দেখো ইলেকট্রনটা কিরকম করে যায় লাস্টের অরবিটে দিয়ে। হ্যাঁ, একটা এদিক থেকে আসছে, একটা ওই দিক থেকে যাচ্ছে, মানে নাম্বার অফ ইলেকট্রন এখানে কি থাকবে, ফিক্স থাকবে। তাহলে এইভাবেই ইলেকট্রিসিটি ফ্লো হয়, এইটাকেই আমরা বলি কারেন্ট ইলেকট্রিসিটি। পুরো ক্লিয়ার বিষয়টা, যে একটা সেল কানেক্ট করলে কেন কারেন্ট ইলেকট্রিসিটি ফ্লো হয়। এখন এই যে ফ্লোটা, এই ফ্লোটা এত ইজিলি হয় না, এই ফ্লোটা হয় একটা কারণে। সেই কারণটা আমরা লাস্ট আমাদের আজকের টপিক, ওইটা দিয়ে আমরা শেষ করব, ঠিক আছে। এখন আমরা একটু ডেফিনেশনটা দেখে নিই, ইলেকট্রিক কারেন্টের ডেফিনেশন কি বলছে। দ্য কন্টিনিউয়াস ফ্লো অফ ফ্রি ইলেকট্রনস থ্রু এ কন্ডাক্টর ইজ কল্ড ইলেকট্রিক কারেন্ট। দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক কারেন্ট ইন এ কন্ডাক্টর ইজ কনসিডার্ড টু বি ইন দ্য ডাইরেকশন উইথ হুইচ পজিটিভ চার্জ ফ্লোস। এখন এই যে কথাটা পজিটিভ চার্জ ফ্লোস, আসলে পজিটিভ চার্জ নামে কোনো জিনিস ফ্লো হয় না, ঠিক আছে, আমরা জাস্ট এমনিতেই বলি পজিটিভ চার্জ ফ্লোস। আসলে ফ্লো কে হয়, আসলে ফ্লো ইলেকট্রন হয়। তাহলে আমরা বলি যে ইলেকট্রনের অপোজিট ডিরেকশনে আমাদের ইলেকট্রিক কারেন্টের ডিরেকশন, মানে কারেন্টের ডিরেকশনটা কোন দিকে হবে, ফ্রম পজিটিভ টু নেগেটিভ, আর ইলেকট্রনের ডিরেকশনটা কোন দিকে হবে, নেগেটিভ। তাহলে একটা সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো হওয়ার মেইন রিজন কি, ফ্লো অফ ইলেকট্রন, ইলেকট্রন ফ্লো হচ্ছে তার জন্য কারেন্ট হচ্ছে, ঠিক আছে। এই জায়গাটাকে তোমরা একটু মানে ইয়ে করতে পারো, নেগলেক্ট করতে পারো। ইন হ্যাঁ, এটা কারেন্টের ডিরেকশন আর কি, বলছে যে চার্জ পজিটিভ চার্জ ফ্লো হয়, এখন আসলে পজিটিভ চার্জ বলতে কোনো জিনিস ফ্লো হয় না, সবসময় ইলেকট্রনই ফ্লো হয়। ইন আদার ওয়ার্ডস, দ্য ইলেকট্রিক কারেন্ট ইজ এজিউমড টু ফ্লো ইন দ্য অপোজিট ডাইরেকশন টু দ্য অ্যাকচুয়াল ফ্লো অফ নেগেটিভ চার্জ অর ফ্রি ইলেকট্রন ইন দ্য কন্ডাক্টর। এই কথাটা পারফেক্ট, যে আসলে ইলেকট্রিক কারেন্ট বলতে ইলেকট্রনের উল্টো দিকের যে ডিরেকশনটা ওইটা, জাস্ট ওইটা মনে রাখবে, এবং ইলেকট্রনের ডিরেকশনটা মনে রাখতে পারবে তো, নেগেটিভ টু পজিটিভ, তাহলে কারেন্টের ডিরেকশন পজিটিভ টু নেগেটিভ। ভেরি গুড। আচ্ছা, হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক কারেন্ট, তাহলে ইলেকট্রিক কারেন্টের ম্যাগনিটিউডটা কত হতে পারে। এখন কারেন্ট কারেন্ট বারবার বলছি আমরা, তাহলে কারেন্টের তো হিসাব করতে হবে না, আমার তারের মধ্যে কতটুকু কারেন্ট যাচ্ছে, তাহলে সেম আবার ওই ইউনিটটা চলে আসছে। তাহলে হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ইলেকট্রিক কারেন্ট, দ্য এস, না না, একটাও না। কলম যে বলেছো, কলম কার ইউনিট, কলম তো চার্জের ইউনিট, ঠিক আছে, কলম কারেন্টের কোথা থেকে হবে। এখন কারেন্টের এক্সপ্রেশন যখন আমরা বের করি, কারেন্ট আই, কারেন্টকে আই দিয়ে ডিনোট করা হয়, সি দিয়ে না, ঠিক আছে, কারেন্ট আই ইকুয়ালস টু কিউ আপন টি। এখন কিউটা কি, কিউটা হলো টোটাল চার্জ। একটু আগে যে দেখলে, একটু না না, একটু আগে যে এই জিনিসটা যে দেখলে, এখান থেকে কি হচ্ছে, চার্জ বেরোচ্ছে। তাহলে মনে করো, একটু অ্যাজাম্পশন করো, ওই যে গোল গোল যে চার্জগুলো ছিল, এই যে চার্জগুলো ছিল না, এই যে এই যে গোল গোল যে চার্জগুলো ছিল, এই প্রতিটা চার্জের ভ্যালু মনে করো 1 কুলম, কথার কথা, ঠিক আছে, মনে করো 1 কুলম, 1 কুলম চার্জ। তাহলে এখান থেকে চার্জ বেরিয়ে এই জায়গাতে যেতে, ঠিক আছে, যতটুকু সময় লাগবে, সেটা দিয়ে যখন ওই 1 কুলমকে ডিভাইড করব, দ্যাট উইল বি দ্য ইলেকট্রিক কারেন্ট। তাহলে ইলেকট্রিক কারেন্ট ডেফিনেশন কি বলে, নাম্বার অফ চার্জ বা অ্যামাউন্ট অফ চার্জ, নাম্বার না, অ্যামাউন্ট অফ চার্জ ফ্লোয়িং ইন এ কন্ডাক্টর ইন 1 সেকেন্ড। 1 সেকেন্ডে কতটুক পরিমাণের চার্জ যাচ্ছে একটা তারের মধ্যে, 1 সেকেন্ডে, ঠিক আছে, 1 সেকেন্ডে কতটা চার্জ এখান থেকে এখানে গিয়ে পড়ছে, সেই অ্যামাউন্টটাকে মেজার করাটাই হলো আমাদের ইলেকট্রিক কারেন্ট। তাহলে আমরা ধরে নেই 1 সেকেন্ডে 100টা চার্জ যাচ্ছে, ঠিক আছে, 100টা চার্জ, হ্যাঁ ধরে নিই 100টা ইলেকট্রন, ঠিক আছে, আর একটা ইলেকট্রনের চার্জ আপাতত বোঝার জন্য ধরে নিই 1 কুলম। তাহলে টোটাল কত কলম যাচ্ছে আমরা, আমাদের চার্জ 100 কলম। তাহলে কারেন্টের ভ্যালু কি বলে, আই ইকুয়ালস টু কিউ বাই টি, নাম্বার অ্যামাউন্ট অফ চার্জ পাসিং ইন এ কন্ডাক্টর ইন 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে কতটা যাচ্ছে আমরা দেখলাম, 100 কলম বাই 1 সেকেন্ড, তাহলে দিস উইল বি দ্য ফর্মুলা। তাহলে 100 সেকেন্ড বাই এক মানে 100 কলম বাই 1 সেকেন্ড যদি হয়, আনসার কত আসবে, 100 কলম পার সেকেন্ড। তাহলে এই 100 কলম পার সেকেন্ড হলো কারেন্টের ভ্যালু, এবং এই কলম পার সেকেন্ডকে একসাথে আমরা বলি কি,
ampere. So the SI unit of current will be ampere. মাথাতে রাখবে। তাহলে 1 অ্যাম্পিয়ার বলতে আমরা কতটুকু কারেন্ট বুঝি? হ্যাঁ 1 অ্যাম্পিয়ার বলতে 1 অ্যাম্পিয়ার, এখানে তো 100 অ্যাম্পিয়ার হবে। তাহলে what do you mean by 1 ampere current? তাহলে 1 ampere current means 1 coulomb charge, sorry 1 coulomb, হ্যাঁ 1 coulomb charge passing in a conductor in 1 second। 1 সেকেন্ডে 1 coulomb যখন যাবে তখন এটাকে বলবো আমরা 1 ampere। তো 1 coulomb এখন আমরা বুঝবো যে 1 সেকেন্ডে 1 coulomb বলতে কতটা ইলেকট্রন যাবে। এখন একটা ইলেকট্রনের চার্জ কি তোমরা জানো? একটা ইলেকট্রনের চার্জ জানো না? চার্জ অফ 1 ইলেকট্রন, খাতা খুলো এটা লিখো, 1.6 into 10 to the power minus 19 coulomb. This is the amount of 1 electron, charge of 1 electron। কতটুক দেখেছো এটা? 1 coulomb থেকে কত কম? 10 to the power minus 19 coulomb মানে 1 ভাগের কত ভাগ? 19টা 0, 1 এর পরে 19টা 0, 1 এর এত ভাগ করলে পরে যতটুকু আসবে এটা সমান সমান হলো একটা ইলেকট্রনের চার্জ আর কি। ঠিক আছে, তাহলে 1 কোলমে কতটা ইলেকট্রন হবে বের করতে পারবে? 1 কোলমে, তাহলে আমরা ঠিক উল্টোটা লিখে নিই। না না না, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কোলম ইকুয়াল টু কি লিখবো? 1 ইলেকট্রন। এটা লেখা যায়, ইউনিটারি মেথড করছি আমরা। তাহলে 1 কোলম সমান সমান কি লিখবো? এটা বাই এটা, জানি তো আমরা এতটা জিনিসের দাম এত হলে একটা জিনিসের দাম কত, ওইটা বাই ওইটা করে দেই। ঠিক আছে না? তাহলে এত কলম সমান সমান যদি একটা ইলেকট্রন হয় তাহলে 1 কলম সমান সমান কত হবে? 1, তাহলে 1 বাই 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কলম লেখা যায়। ঠিক আছে, এবং এটা কি হবে? নাম্বার অফ ইলেকট্রন, কিন্তু এতটা ইলেকট্রন হবে। 1 কলমে কতটা ইলেকট্রন আছে সেটা, হ্যাঁ নাম, হ্যাঁ সি তো লাগবে না। ঠিক আছে, এটা তো নাম্বার। আচ্ছা তাহলে এটার ভ্যালু কত আসছে? 1 বাই 1.6 করো তো তোমরা, আর 10 টু দি পাওয়ার মাইনাস 19 তো প্লাস 19 হয়ে যাবে। এটা নাম্বার অফ ইলেকট্রন। খুব তাড়াতাড়ি করে বলবে 1 বাই 1.6 কত? 1 বাই 1.6 তাড়াতাড়ি ক্যালকুলেট করো, বেশি সময় দেওয়া যাবে না, সময় দিলে কি করে হবে? 1 বাই 1.6 0.625 into 10 to the power 19 electrons। ঠিক আছে নাকি দেখো তো? এখন এই যে 0.625 এটা তো নাম্বার না, তো নাম্বার তো পয়েন্টে হয় না, হয় একটা হবে নাহলে দুটো হবে, দেড়টা তো হয় না, দেড়টা ইলেকট্রন বলা যাবে নাকি? তাহলে এটাকে তো 10 টু দি পাওয়ার মাইনাস 10 টু দি পাওয়ার 19 আছে, যতটা ইচ্ছা তুমি জিরো নিতে পারো। তাহলে জিরো নিয়ে নাও তিনটা, তাহলে নিয়ে নিলে কত হবে? 625 ইন্টু 10 টু দি পাওয়ার 16 ইলেকট্রনস। তাহলে এটা সমান সমান কতটা হবে? 625 এর পেছনে কয়টা জিরো হবে? তাহলে 625 এর পেছনে এতটা ইলেকট্রনস। তাহলে না 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 না, এতটা ইলেকট্রনস সমান সমান কত কুলম্ব? তার মানে 1 সেকেন্ডে এতটি যায়, তাহলে 1 অ্যাম্পিয়ার কারেন্ট হবে। আমাদের ঘরে কত অ্যাম্পিয়ার আসে? 10 অ্যাম্পিয়ার, 15 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এখন বুঝো 1 কুলম্ব কত বড় জিনিস। 1 সেকেন্ডে কতটা ইলেকট্রন যাইবো? 625 ইন্টু 10 টু দি পাওয়ার 16 ইলেকট্রন যদি যায় তখন কারেন্ট হইব তারের মধ্যে কত? 1 অ্যাম্পিয়ার। তার মানে আমরা বলি যে 1 অ্যাম্পিয়ার ইকুয়ালস টু 1 কোলম বাই 1 সেকেন্ড, আর 1 কোলম সমান সমান এতটি ইলেকট্রন। তার মানে এতটা ইলেকট্রন যাইতেছে 1 সেকেন্ডে, সেটাই তো বোঝা যাচ্ছে। তাহলে 1 অ্যাম্পিয়ার সমান সমান ইকুয়ালস টু 1 কোলম পার সেকেন্ড, এই কথাটাও বলা যায়, একই কথা। বোঝা গেছে? এখন বুঝেছো যে 1 কলম মানে কত বড় অ্যামাউন্টের। ঠিক আছে, তাহলে আমাদের ঘরে যদি 10 এম্পিয়ার যায় তাহলে এটার 10 গুণ হবে, 625 এর লগে আরেকটা 10 মাল্টিপ্লাই হবে। ঠিক আছে,
71, এতগুলো ইলেকট্রন এক সেকেন্ডে। তার জন্যই তুমি যখন ফ্যানের সুইচটা অন করো তোমার ফ্যানের দিকে তাকাতে হয় না, সুইচ অন করতে দেরি, চলতে দেরি না। ঠিক আছে, আমাদের ধর্মনগর পাওয়ার হাউসে ওরা পাওয়ারটা দিতে দেরি, কারেন্ট আসতে দেরি হয় না। ঠিক আছে, এত ডিস্টেন্স। ঠিক আছে, আজকে ধর্মনগর দিলেও ওই কামেশ্বরে চলে আসে বাড়িতে কারেন্ট। এতটুকু ডিস্টেন্স 2.5-3 কিলোমিটার, ফ্র্যাকশন অফ সেকেন্ড, এগুলো স্পিড ওর জন্য ব্যাপারই না। মানে এতগুলো ইলেকট্রন এক সেকেন্ডে যাচ্ছে, তারপরও তারপরও সেটা লাইটের স্পিড থেকে অনেক কম। এত স্পিড বললাম যে এতগুলো ইলেকট্রন এক সেকেন্ডে চলে যায়, দেন অলসো ইট ইজ ভেরি লেস দেন স্পিড অফ লাইট। ঠিক আছে, হ্যাঁ কারেন্ট তো আমাদের ঘরে তো 1 কুলম থেকে অনেক, মানে 1 কুলম থেকে বেশি আরো ইলেকট্রন পাস হয়। যেহেতু আমরা আমাদের ঘরের আমাদের ঘরের কারেন্ট কত যায় বললাম আমি, 10 এম্পিয়ার ধরে নেই, তাহলে 10 এম্পিয়ার ইকুয়ালস টু কত হবে, 10 কুলম বাই 1 সেকেন্ড। তাহলে 10 কুলম যাচ্ছে, 10 কুলম সমান সমান কতটা ইলেকট্রন হবে, 625 ইন্টু 10⁻16 ছিল, ইন্টু 10 হবে। তাহলে এতগুলো ইলেকট্রন এক সেকেন্ডে যাচ্ছে। কন্টিনিউয়াস 10 কুলম কারেন্ট আমাদের বাড়িতে আসছি, 10-15 কুলম আসছে, 5 এম্পিয়ার আসছে। ঠিক আছে, বিভিন্ন জনের মানে ফেজ অনুযায়ী ডিপেন্ড করে এটা। ঠিক আছে, ভোল্টেজ অনুযায়ী ডিপেন্ড করবে, অনেক জিনিস আছে আমরা পড়বো। এটা হলো আমাদের বেসিক একটা ইলেকট্রিক সার্কিট, জানো সবাই। ঠিক আছে, এই সার্কিটটাকে কি বলি আমরা, এই সার্কিটটাকে কি বলি, ওপেন সার্কিট। এই সার্কিটটাকে কি বলি, কেন এটাকে ওপেন বলি, বিকজ নো কারেন্ট ফ্লোস ইন দ্য সার্কিট। ঠিক আছে, এখানে কি হবে, এই যে এই যে এখান থেকে চার্জ, মনে করো এখানে কারেন্ট ফ্লো করলো, কারেন্ট ফ্লো করলো, এসে 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 কারেন্টটা এই জায়গাতে দাঁড়িয়ে থাকবে, কারেন্ট আর ফ্লো করতে পারবে না, এখানে আর যেতে পারবে না। সিমিলারলি এখানে দেখো, কারেন্ট যদি এদিকে যায় পুরো ইজিলি ফ্লো করে যেতে পারবে। তাহলে কারেন্ট ফ্লো মানে আমরা কি বুঝবো আসলে, কিসের ফ্লো, ইলেকট্রনের ফ্লো। এবং এই বাল্বটা কেন গ্লো হচ্ছে, কারণ ইলেকট্রনটা ওই ফিলামেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে, আর এই ফিলামেন্টটা যে, এই তারটা যে, এই তারের রেজিস্ট্যান্সটা অনেক বেশি থাকে। রেজিস্ট্যান্স পড়বো আমরা, আপাতত রেজিস্ট্যান্সটাকে এরকম ভাবে মনে রাখো, বাধা। রেজিস্ট্যান্স এমন একটা জিনিস যে ইলেকট্রনকে যেতে দেয় না, কারেন্ট করতে দেয় না। তাহলে কেন আমরা এটা লাগাই সার্কিটের মধ্যে, কারেন্টে যদি যাইতেই না দেয় তাহলে কেন আমরা লাগাই। তাহলে একটা সেল সঙ্গে সঙ্গে ডেড হয়ে যাবে যদি আমরা একটা রেজিস্ট্যান্স না দিই। এরকম করে ডিরেক্ট যদি কানেকশন আমরা করে দিই, তাহলে ইলেকট্রন এদিকে বেরোবে, এদিকে যাবে, সেল সঙ্গে সঙ্গে শেষ। তাহলে আমার এখানে কি দিতে হবে, একটা অবশ্যই একটা রেজিস্ট্যান্স দিতে হবে, যাতে করে ইলেকট্রনগুলি যখন এদিকে যাবে, ইলেকট্রনগুলি যেন কষ্ট করে যায়, আস্তে আস্তে, মানে আস্তে আস্তে যায় যেন, টাইম যেন লাগে। তাহলে ওই যখন কষ্ট করে যখন যাবে, এখানে প্রচুর পরিমাণে ফ্রিকশন হবে। ঠিক আছে না, ফ্রিকশন হবে, আর ওই ফ্রিকশন হওয়ার কারণে হিট হবে, গ্লো পড়ে হিট হবে, আর হিট হওয়ার পরে গ্লো হয়, বাল্ব গরম হয়। হুম, তাহলে ওইটা ডেড হয়ে যাবে আর কি সেলটা। বাল্ব তো নেই তো, বাল্ব থাকলে তো আর 1 কলম যাবে না, যদি থাকেও তাহলেও যেতে গেলে যেতে পারে। তো তার জন্য আমার সেলটাকে ওরকম করে বানাতে হবে। ঠিক আছে, হ্যাঁ, ইলেকট্রন সব চলে গেলে সেল ডেড। এখান থেকে নেগেটিভ যতটি ইলেকট্রন আছে সবগুলো এখানে গিয়ে বসে থাকলে নিউট্রাল হয়ে গেল সেল। আমরা যে রিচার্জেবল সেল ইউজ করি, যে তোমাদের রেকর্ডিং এর জন্য আমরা যে সেলগুলো ইউজ করি রিচার্জেবল, ওই যে এগুলা, এই রিচার্জেবল সেলগুলো কি করে, ইলেকট্রনগুলো ওইখানে গিয়ে বসে যায়। তো তো কারেন্ট মানে ইলেকট্রিসিটি ইউজ করে আমরা কি করি, ওই ওই ইলেকট্রনগুলোকে আবার এখানে এনে রেখে দিই। ব্যাটারি সেম ভাবে কাজ করে, মোবাইলের ব্যাটারি চার্জে দিই আমরা। এটা জাস্ট এরকম একটা সাইকেল, লাইফ সাইকেল, এটা লাইফ সাইকেল। ইলেকট্রনগুলো এরকম করে গিয়ে পড়ে, ইলেকট্রনের লাইফ সাইকেল, ইলেকট্রনের ফ্লো। ঠিক আছে, যখন আমরা মোবাইল ইউজ করি তখন ইলেকট্রনগুলো নেগেটিভ থেকে পজিটিভে যায়, আর যখন চার্জে বসাই তখন পজিটিভ থেকে নেগেটিভে গিয়ে বসে যায়। ঠিক আছে, কত মজার বিষয়। এখন এই যে এতগুলো গল্প বলছি না, এই গল্পর মেইন মানে সারাংশ বা সামারি হলো এটাই, যে মোরাল অফ দ্য স্টোরি, বা মোরাল অফ দ্য স্টোরি না, মানে মেইন উৎসটা বলা যায় এটা আর কি, উৎস, সোর্স, হ্যাঁ, এপিসেন্টার। মেইন উৎস হলো এটা, যে এই যে ইলেকট্রনগুলো ফ্লো হবে না, এগুলো এমনিতে ফ্লো হবে না। ঠিক আছে, মানে এমনি এমনি ফ্লো হবে না, সে ফ্লো করার জন্য আমাদের একটা পটেনশিয়াল ডিফারেন্স রাখতে হবে। ঠিক আছে, হ্যাঁ, আমি যদি মনে করো আজকে এখানে একটা সিনট্যাক্স রাখি, এই সিনট্যাক্সের মধ্যে জল দিলাম এতটুক। ঠিক আছে, জলটা মনে করো এই লেভেলে, হ্যাঁ, এখানে আরেকটা সিনট্যাক্স, এটার মধ্যেও জল,
দিলাম এতটুকু, সমান সমান লেভেলে আছে। হ্যাঁ, এখন রাজদীপ আমাকে বলো তো, যে আমি যদি এরকম করে এরকম করে কানেকশন করি, তাহলে এই পাইপটা দিয়ে কি জল যাবে নাকি? কেন যাবে না? সমান, তার মানে কি, দে হ্যাভ নো পটেনশিয়াল ডিফারেন্সেস, তাদের মধ্যে জলের হাইটের কোনো ডিফারেন্স নেই। পটেনশিয়াল এনার্জি তোমরা ক্লাস 9-এ পড়েছো, ইউ ইকুয়ালস টু কি পড়ি আমরা, mgh, যত বেশি হাইট তত বেশি পটেনশিয়াল এনার্জি। আজকে এই সিনট্যাক্সটাকে আমি যদি একটা টাওয়ারের উপরে বসিয়ে দিই, জাস্ট কিছু না, একটা টাওয়ারের উপরে এরকম করে বসিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে তাহলে হাইট বেড়ে গেল, হাইট বেড়ে গেলে পটেনশিয়াল এনার্জি বেড়ে যাবে। এখন আমি যদি একটা পাইপ দিয়ে কানেক্ট করি, কি হবে, জল সব চলে যাবে, নিচেটা চলে যাবে। তাহলে সিমিলারলি আমাদের কারেন্টের মধ্যেও একটা পটেনশিয়াল ডিফারেন্স লাগবে, না হলে ইলেকট্রন ফ্লো হবে না। আর ওই পটেনশিয়াল ডিফারেন্সটা এখন লাগেনি গরম, ঠিক আছে সুদীপ, হ্যাঁ ওইটাই আমি বুঝছি। তো পটেনশিয়াল ডিফারেন্সটা আমাদের তৈরি করা খুব দরকার, এবং এই পটেনশিয়াল ডিফারেন্সটা কে তৈরি করে? সেল। তুমি যদি একটা সার্কিট সব কিছু বানাও, সেল না লাগিয়ে এমনি লাগিয়ে দাও, বাল্ব জ্বলবে নাকি? তার মানে কি, ইলেকট্রনের ফ্লো হচ্ছে না। তাহলে ইলেকট্রনের ফ্লো করাতে যে হেল্প করে, সেই পটেনশিয়াল ডিফারেন্সও তৈরি করে সেল। তাহলে সেলই হলো আমাদের পটেনশিয়াল ডিফারেন্স। তাহলে বড় ক্লাসে উঠলে তোমরা ওইটাই পাবে যে এ সেল ইজ কানেক্টেড ইন এ সার্কিট অফ পটেনশিয়াল ডিফারেন্স 5 ভোল্ট, যে একটা সেল লাগানো হয়েছে যেটার পটেনশিয়াল ডিফারেন্স হলো 5 ভোল্ট। তাহলে হ্যাঁ, তো হ্যাঁ, এগুলা সব হলো সেল লাগানো হলো, ঠিক আছে। তাহলে পটেনশিয়ালের ডেফিনেশন কি দিয়েছে দেখি, দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান required to bring unit positive charge from infinity to a point in an electric field is called electric potential at that point. এখন যা বুঝি আর ডেফিনেশনে যা পড়ি, কোনো মিল থাকে না, ঠিক আছে, কোথায় চলে যায় এগুলা। তো এই জিনিসটা ডেফিনেশনটা আমরা পড়বো আজকে, বুঝবো ভালো করে। তো কি বলেছে দেখো, দু তিনটে কি পয়েন্ট আছে এখানে। অ্যামাউন্ট অফ ওয়ার্ক রিকোয়ার্ড বলেছে না, আমি এগুলোকে সার্কেল করি, ওয়ার্ক রিকোয়ার্ড। তারপর বলেছে ইউনিট পজিটিভ চার্জ, সরি রেক্টেঙ্গেল করেছি, ফ্রম ইনফিনিটি টু এ পয়েন্ট ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড ইজ কল্ড ইলেকট্রিক পোটেনশিয়াল। এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট, তোমার ডেফিনেশনে যদি এটা না থাকে তাহলে হবে না, কি ওয়ার্ডস এগুলো, ঠিক আছে। এত বড় ডেফিনেশন লিখে দাও, এই কথাটাই নেই, ওয়ার্ক রিকোয়ার্ড, ঠিক আছে, ইন ব্রিঙ্গিং পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ লিখে নিয়ে শেষ, ঠিক আছে, ইনফিনিটি টু এ পয়েন্ট, ইনফিনিটি কথাটা না লিখে ফ্রম এ পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট লিখলে শেষ, ঠিক আছে, এগুলো আর কি, এই বেসিক মেইন কথাগুলো লিখতে হবে। এখন এটার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো আমাদের এই জিনিসটা, ইলেকট্রিক ফিল্ড। এখন ইলেকট্রিক ফিল্ড কথার মানে কি, ইলেকট্রিক ফিল্ড কথার মানেটা হলো এরকম ভাবে মনে রাখবে জিনিসটা, তোমাদের তো বেশি নেই এই ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্ট, ক্লাস 12 এগুলা। এটা যদি একটা ম্যাগনেট থাকে, আমি যদি এখানে একটা আয়রন নেইল রাখি, তাহলে এই আয়রন নেইলটাকে ম্যাগনেট কি টানতে পারবে? মনে হয় অ্যাট্রাক্ট করবে? মনে হয় না, ঠিক আছে, অনেকটা দূরে তো, তার একটা এরিয়া থাকবে না, এতটুকু এরিয়ার মধ্যে যদি আমরা আয়রনটাকে এনে দিই তাহলেই সে করতে পারবে। ওই এরিয়াটাকে বলি তার ম্যাগনেটিক ফিল্ড, যে জায়গার মধ্যে তার প্রভাব সে দেখাতে পারে, সেই জায়গাটাকে বলি আমরা ম্যাগনেটিক ফিল্ড। সিমিলারলি যদি আজকে আমি ম্যাগনেটটাকে রিপ্লেস করি, আর যদি এখানে একটা পজিটিভ চার্জ রাখি, এখানে না এই জায়গাতে রাখি, এখানে একটা পজিটিভ চার্জ রাখি, তাহলে সিমিলারলি আমি যদি এখানে ছোট্ট একটা পজিটিভ চার্জ রাখি, তাহলে এটাকে কি করতে পারে? রিপালশন। কিন্তু এত দূরে আছে, হয়তো বা করবে না। কতটুকু জায়গার মধ্যে করবে? তার এরিয়ার মধ্যে এনে ওর ইলেকট্রিক ফিল্ড, ওইটাই বলেছে যে ইলেকট্রিক ফিল্ডে, ওই যে ফ্রম ইনফিনিটি টু পয়েন্ট ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড, বলছি ইনফিনিটি পয়েন্ট। তাহলে এই জায়গার মধ্যে যদি তুমি এনে ওইটাকে রাখো, তখন সে এটাকে ধাক্কা দিয়ে বের করে দেবে। তো আমরা পটেনশিয়াল বা পটেনশিয়াল ডিফারেন্সটা বের করতে হলে আমাদের আগে একটা চার্জ নিতে হবে, পজিটিভ চার্জ, এবং তার যে ইলেকট্রিক ফিল্ডটা সেটা ধরতে হবে ইনফিনিটি পর্যন্ত আছে, অনেক দূর পর্যন্ত আছে। কতটুকু অবধি আছে? ইনফিনিটি। এটা মনে করো ইনফিনিটির লাইন। এখন আমাদের পজিটিভ চার্জ, ছোট্ট পজিটিভ চার্জ, ওই যে বলেছে ইউনিট পজিটিভ চার্জ, ওইটা হলো ছোট্ট ইউনিট পজিটিভ চার্জ। এই চার্জটাকে এখানে রেখেছি, সে এখন কি করছে না, তাকে কিচ্ছু করছে না, ধাক্কাও দিচ্ছে না, টান দিচ্ছে না। কিন্তু যদি আমি এই চার্জটাকে হাতে ধরে নিয়ে এরকম করে নিয়ে আসি, তখনই সে কি করবে? ধাক্কা দেবে। ওই যে বলছে, ওই যে ব্রিঙ্গিং এ ইউনিট পজিটিভ চার্জ, আমি এই চার্জটাকে ব্রিং করছি, আনছি, এনে 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 মনে করো আমি এই জায়গাতে রাখলাম,
তাহলে আমি কন্টিনিউয়াস চার্জটাকে যখন নিয়ে আসছিলাম, সে আমাকে কি করছিল, বড় চার্জটা ধাক্কা দিচ্ছিল। তাহলে একটা ফোর্সের এগেনস্টে আমি আরেকটা ফোর্স অ্যাপ্লাই করে একটা জিনিসকে এই এতটুকু জায়গা থেকে এতটুকু জায়গাতে নিয়ে আসলাম, সেটাকে কি বলি আমরা, ওয়ার্ক ডান। ওয়ার্ক মানে কি, ওয়ার্ক ইকুয়ালস টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে আমি ফোর্স অ্যাপ্লাই করেছি, এই চার্জটা এখানে ছিল, এখান থেকে এখানে নিয়ে এসেছি, কতটুকু ডিসপ্লেসমেন্ট করলাম, এতটুকু ডিসপ্লেসমেন্ট করলাম, তাহলে আমি তো কাজ করেছি না। তাহলে ওয়ার্ক ডান ইকুয়ালস টু কত হবে, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে এটাকে এখানে এনে রাখলাম, আমার কি হলো, এনার্জি লস হলো, আমি কাজ করলাম। তাহলে আমার যে এনার্জিটা, এই এনার্জিটা কোথায় যাবে, লস তো হওয়ার কথা না, মানে আমার থেকে লস হবে, কিন্তু এটা যাবে কোথায়, এই এনার্জিটা ওই চার্জের মধ্যে স্টোরড হয়ে থাকবে, এবং ওই চার্জের মধ্যে যে এনার্জিটা স্টোরড হয়ে থাকবে, তার মধ্যে যে এনার্জিটা স্টোরড হবে, সেই এনার্জির নাম হবে পটেনশিয়াল এনার্জি। আমার এনার্জিটাই তার মধ্যে স্টোরড হয়ে থাকবে। এখন যদি এখানে এনে আমি চার্জটাকে ছেড়ে দিই, কি হবে, তো কি করে আসলো সে, এনার্জি যদি তার কাছে না থাকতো। ঠিক আছে, এই চার্জটা এখানে যখন চলে আসবে তখন কি হবে, আর যাবে নাকি, তার মানে কি এনার্জি সে সব লুজ করে দিয়েছে। তোমার মধ্যে যদি এনার্জি না থাকে তুমি দৌড়াতে পারবে নাকি, তাহলে এই চার্জের মতো তো সেম কথা, তার মধ্যে যদি এনার্জি না থাকে সে কি দৌড়াতে পারবে নাকি, দৌড়াতে পারবে না। তাহলে তার মধ্যে এনার্জিটা আসলো কোথা থেকে, আমার থেকে, আই এম দ্য সোর্স। তাহলে আমি নিয়ে 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 এসে এসে যখন এটাকে রাখলাম এখানে, তখন আমার যে এনার্জিটা লস করেছি, আমার এনার্জিটা তার মধ্যে এজ এ পোটেনশিয়াল এনার্জি হিসেবে ট্রান্সফর্ম হয়ে গেছে, এখন সে এখানে আছে। এখন সে যখন এই জায়গাতে থাকবে, ওই জায়গাটাকে বলি তার পোটেনশিয়াল। ঠিক আছে, এই যে জায়গাটা না, এই জায়গাটার নাম হলো তার পোটেনশিয়াল। বোঝা গেছে? তাহলে পোটেনশিয়ালের ডেফিনেশনের সাথে পুরো ক্লিয়ার। দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক রিকোয়ার্ড, তাহলে যতটুকু কাজ করতে হয়েছে ইন ব্রিঙ্গিং এ ইউনিট পজিটিভ চার্জ ফ্রম ইনফিনিটি টু এ পয়েন্ট ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড, একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, ইজ কল্ড ইলেকট্রিক পোটেনশিয়াল এট দ্যাট পয়েন্ট। ঠিক আছে, ইন দ্য ইলেকট্রিক ফিল্ড, ওই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ওই পয়েন্টটাকে বলবো আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল। ক্লিয়ার? এখনো আমাদের সেলের সাথে ক্লিয়ার হয়নি যে সেলটাকে কেন পোটেনশিয়াল ডিফারেন্স বলি, বা সেল থাকলে কেন কারেন্ট ফ্লো হবে, একটু পরে ক্লিয়ার হবে। এতটুকু জায়গা করে নিয়েছি। এখন আমার ইচ্ছে হলো একটা চার্জ না, আমি আরও একটা চার্জ নিয়ে আসবো। তাহলে এই জায়গার পয়েন্টটার নামটা দিয়ে দিই, আমি এ পয়েন্ট নাম দিয়ে দিই। তাহলে এই পয়েন্টের পটেনশিয়ালটা কত হবে, ভি এ। পটেনশিয়ালকে আমরা ভি দিয়ে ডিনোট করি, ক্যাপিটাল ভি দিয়ে, মনে রাখবে। তাহলে ভি এ ইকুয়ালস টু আমরা লিখবো কি জানো, ডাব্লিউ বাই কিউ। ডাব্লিউটা কি, ওয়ার্ক ডান, আর কিউটা কি, ওই চার্জের ভ্যালু, অ্যামাউন্ট। ঠিক আছে, একটা ইউনিট পজিটিভ চার্জকে আনতে যতটুকু আমার ওয়ার্ক ডান করতে হয়েছে, ওই ওয়ার্ক ডান বাই চার্জ করলে ওই জায়গার পটেনশিয়ালের ভ্যালুটা চলে আসে। তাহলে ভি এ ইকুয়াল টু কি হবে, ডাব্লিউ এ বাই কিউ লিখলাম। কিউটা হলো ওই চার্জের অ্যামাউন্ট, অ্যামাউন্ট অফ দ্য চার্জ, ওইটা দিয়ে ভাগ করতে হয় আর কি, ওয়ার্ক ডান বাই চার্জ। ঠিক আছে, তাহলে পটেনশিয়ালের ইউনিটটা কি হবে, এটা একটু জেনে নেই। ডাব্লিউর ইউনিট কি হবে, জোল। ঠিক আছে, জোল জোল। বাই কিউর ইউনিট কি হবে, কলম। চার্জ না, চার্জ তো তার নাম। চলো, তাহলে কি হবে, জোল পার কলম। আর জোল পার কলমকে একসাথে আমরা বলি কি, ভোল্ট। ঠিক আছে, দেখা যায়, দেখা যায়। জোল পার কলমকে আমরা একসাথে বলি কি, ভোল্ট। ঠিক আছে, ভোল্টেজ ভোল্ট একই কথা। ভোল্ট ভোল্ট হলো ইউনিট, আর ভোল্টেজ হলো ওই জিনিসটার নাম, কোয়ান্টিটিটার নাম ভোল্টেজ। ঠিক আছে, আচ্ছা, এখন আমার কি ইচ্ছে হলো, আমি আরেকটা চার্জ নিয়ে আসবো। ঠিক আছে, সেম অ্যামাউন্টের, কিন্তু এখন যেহেতু আমি আগে একবার কাজ করেছি, আই হ্যাভ লস্ট মাই এনার্জি, নাও আই হ্যাভ ভেরি লেস এনার্জি ইন মাই বডি। তো আমি কি করব, এতটুকু জায়গা না এনে এখানে কোনো একটা জায়গাতে এনে রেখে দেবো। ঠিক আছে, এতটুকু জায়গা, এইটুকু জায়গায় এনে রেখে দেবো। তাহলে প্রথম ক্ষেত্রে তো আমার ওয়ার্ক ডান বেশি করতে হয়েছে, সেকেন্ড কেসে একটু কম করতে হয়েছে। ঠিক আছে, তাহলে এই জায়গা, এটা হলো বি পয়েন্ট। তাহলে এই জায়গার পটেনশিয়াল কত হবে, সিমিলারলি ওই ফর্মুলা দিয়ে করতে পারবো। তাহলে কত হবে পটেনশিয়াল, কত হবে, ভিবি না, ভিবি ইকুয়ালস টু কি হবে, ডাব্লিউ বি বাই কিউ। ডাব্লিউ বি বাই কি হবে, কিউ। আচ্ছা, এখানে ভি এ বড় না ভিবি বড়, মানে পটেনশিয়াল এতে বেশি না বিতে বেশি, এতে বেশি, কারণ এর মধ্যে ওয়ার্ক ডান বেশি। এই যে ডাব্লিউটা বড় না, ডাব্লিউ এ বড়, তাহলে ভি এ বড় হবে। ডাব্লিউ বি ছোট, তাহলে ভিবি ছোট হবে। আমরা বলতে পারি সিন্স ডাব্লিউ এ ইজ গ্রেটার দেন ডাব্লিউ বি, দেয়ারফর ভি এ অলসো গ্রেটার দেন ভিবি। তাহলে এই দুটো জায়গার মধ্যে পটেনশিয়াল কোন জায়গার বেশি, এ জায়গার পটেনশিয়াল বেশি। বোঝা গেছে, বি জায়গার পটেনশিয়াল কম। আচ্ছা, তাহলে যেহেতু পটেনশিয়াল বেশি এই জায়গাটা, এটাকে আমরা বলবো কি, হাইয়ার পটেনশিয়াল। কি বলবো, হাইয়ার পটেনশিয়াল। তাহলে ওইটাকে কি বলবো, ওইটাকে কি বলবো,
লোয়ার পোটেনশিয়াল, হায়ার কনসেন্ট্রেশন লোয়ার কনসেন্ট্রেশন, ঠিক আছে। এই কি বলে এটাকে, ডিফিউশন, সেল চ্যাপ্টা হয়ে যায়, ঠিক আছে। সেল আবার প্লাজমোলাইসিস, অসমোসিস, বাপরে বাপ। আচ্ছা, ওইটাই ওইটা লিকুইড, মানে সেল থেকে কি লিকুইড বেরিয়ে যায় না। আচ্ছা, তো হায়ার পোটেনশিয়াল লোয়ার পোটেনশিয়াল। আচ্ছা, এখন আমার ইচ্ছে হলো কি, আমি একটা ইলেকট্রনকে নিয়ে আসবো, ঠিক আছে, একটু ইচ্ছা একটু বেশি করে। এখন ইলেকট্রনকে নিয়ে আসতে কি আমার পরিশ্রম করতে হবে? কেন? ওইটা তো অ্যাট্রাক্ট করবে, পরিশ্রম করতে হবে না। তাহলে আমার জাস্ট ইলেকট্রনকে উল্টো ইলেকট্রনটাকে ধরে রাখার ইচ্ছে হবে, ঠিক আছে, ধরে রাখতে হবে, মানে খুব তাড়াতাড়ি চলে যাবে। তো কোনো ক্রমে এটা ধরে 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 এনে ইলেকট্রনটাকে এখানে বসালাম কষ্ট করে, এ আর বির মাঝখানে, ঠিক আছে। এখন এ আর বির মাঝখানে যদি বসাই, ইলেকট্রনটা কোন দিক থেকে যাবে, বি থেকে এতে না এর থেকে বিতে? বি থেকে এতে। তাহলে লোয়ার পোটেনশিয়াল টু হায়ার পোটেনশিয়াল যাচ্ছে। তাহলে এই জিনিসটাই কিছু না, এটাই তো কারেন্ট, ঠিক আছে, এই জিনিসটাই কারেন্ট। এটা সেল, ঠিক আছে, বলছি, ঠিক আছে। এই সেল, এই দেখো, এই হলো আমাদের সেল। সেলের যে পজিটিভ টার্মিনালটা সেটাকে বলি আমরা হায়ার পোটেনশিয়াল, আর সেলের যে নেগেটিভ টার্মিনালটা এটাকে কি বলি আমরা? লোয়ার পোটেনশিয়াল। তাহলে লোয়ার থেকে হায়ারে কি যাচ্ছে? ইলেকট্রন। লোয়ার থেকে হায়ারে কি যাচ্ছে? লোয়ার থেকে হায়ারে কি যাচ্ছে? ইলেকট্রন। তার জন্য বাল্বটা কি হচ্ছে? গ্লো করছে। তাহলে দিস ইজ কারেন্ট। তাহলে জাস্ট পোটেনশিয়াল ডিফারেন্স থাকলেই ইলেকট্রন মুভ হবে, আর ইলেকট্রন মুভ হলেই কারেন্ট তৈরি হবে। তাহলে এটাই হলো আমাদের পোটেনশিয়াল ডিফারেন্সের কনসেপ্ট, ঠিক আছে। তাহলে একটা সেলের মধ্যে একটা থাকে হায়ার পোটেনশিয়াল, এটা থাকে লোয়ার পোটেনশিয়াল, লোয়ার থেকে হায়ারে ইলেকট্রন ফ্লো করে। বোঝা গেছে জিনিসটা? তাহলে এটার সাথে সেলকে রিলেট করতে পারছো তো? তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স থাকাটা কতটুকু ইম্পর্টেন্ট একটা সেলের মধ্যে, মানে না না এটা বলছি না, বলছি যে একটা সেলের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স থাকাটা কতটুকু ইম্পর্টেন্ট। যতটুকু ইম্পর্টেন্ট হলো এটা যে আমাদের সার্কিটের মধ্যে কারেন্ট যতটুকু সময় ফ্লো করতে হবে। কারেন্ট যদি ফ্লো না হয় তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স নেই, কারণ কারেন্ট ফ্লো মানে কি? ইলেকট্রনের ফ্লো। বোঝা গেছে জিনিসটা? তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স সেলের মধ্যে যত সময় থাকবে তত সময় কারেন্ট ফ্লো হবে। আচ্ছা, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সের অ্যামাউন্টটা একটু আমরা মেজার করে নেই, হ্যাঁ, এখানের মধ্যেই এই জিনিসটা থাকতে থাকতে। তাহলে প্রথম সময় মনে করো, প্রথম সময়, হ্যাঁ, মাথার উপর দিকে যাননি, হ্যাঁ, সব নি, এই তো সোজা জিনিস তো। প্রথম হুম, প্রথম আমি যখন চার্জটাকে নিয়ে আসলাম, মনে করো আমার ওয়ার্ক কথা না, মনে করো আমার ওয়ার্ক ডান করতে হয়েছে 100 জোল, ঠিক আছে। প্রথম যখন চার্জটাকে নিয়ে আসলাম, নাম্বারে বোঝাচ্ছি, এখন ক্লিয়ার হবে। আর চার্জটা যেটা নিয়ে এনেছি সেই চার্জের অ্যামাউন্ট মনে করো 2 কুলম। তাহলে 100 জোল বাই 2 কুলম ইকুয়ালস টু কত আসবে? 50 ভোল্ট। তাহলে এই জায়গার পোটেনশিয়াল কত আসছে? 50 ভোল্ট। ভালো কথা। পরে যে চার্জটাকে নিয়ে আসলাম 100, মানে কলম তো কাজ করতে, 100 জোল তো কাজ করতে হবে না, কত করেছে? হ্যাঁ, এটাও চার্জ, পজিটিভ চার্জ, এটা চার্জ। প্রথম আমি একটা পজিটিভ চার্জকে নিয়ে আসলাম, এখানে রাখলাম। এরপরে আরেকটা পজিটিভ চার্জকে নিয়ে আসলাম, এখানে রাখলাম। দুটো চার্জকে রেখেছি দুটো জায়গাতে। আনতে সময় পরিশ্রম হয়েছে, কতটুকু আমি পরিশ্রম করেছি? 100 জোল। কত অ্যামাউন্ট অফ চার্জের উপরে? 2 কলমের উপরে। তাহলে কতটুকু এই জায়গার পোটেনশিয়াল? 50 ভোল্ট। পরে যখন চার্জটাকে নিয়ে এসেছি আমি, তখন আমার পরিশ্রমটা কম করতে হয়েছে, মনে করো করেছি 50 জোল। কত বলেছো? 60। আচ্ছা, ধরে নাও 60। কতটুক চার্জের উপরে? 2 কলমের উপরে। সেম অ্যামাউন্ট ছিল না? তাহলে কতটুকু হবে? 30 ভোল্ট। তাহলে এই জায়গার ভোল্টেজ কত হবে? 30 ভোল্ট। তাহলে এটা হলো 50 ভোল্ট, এটা হলো 30 ভোল্ট। তার জন্য এটাকে বলি হায়ার পোটেনশিয়াল, লোয়ার পোটেনশিয়াল। তাহলে 50 - 30 করলে কত হবে মাঝখানে? 20 ভোল্ট। তাহলে এই যে 20 ভোল্ট আসছে, দিস 20 ভোল্ট ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন 2 পয়েন্টস। হ্যাঁ, এখন আমরা যখন বাজার থেকে সেল কিনে আনি, সেলের মধ্যে কখনো দেখেছো কি লেখা থাকে? এই যে বলটা, এটার মধ্যে কত থাকে? হ্যাঁ, 1.5 ভোল্ট। হোয়াট ডাজ ইট মিনস? ইট মিনস 1.5 ভোল্ট, ঠিক আছে। তাহলে 1.5 ভোল্ট যদি তার পোটেনশিয়াল ডিফারেন্স, যেমন এটা যে 20 ভোল্ট আছে, তাহলে আমরা দেখো প্রথম জিনিসটা বুঝো, এই যে 50 ভোল্টটা এসছে, 50 ভোল্টটা কি করে এসছে? আচ্ছা, আমি নাম্বারগুলোকে 1 কলমে হিসাব করি, হ্যাঁ, 1 কলমে হিসাব করলে জিনিসটা সুবিধা হবে। 50 জোল বাই
1 কলম ধরে নিই, ঠিক আছে? তাহলে এটা কত আসবে 50 ভোল্ট। আর এটা কত ধরবো? এটা ধরবো 30 জোল বাই 1 কলম ইকুয়ালস টু হবে 30 ভোল্ট। জাস্ট কি করেছি, 1 কলম করে দিয়েছি। কেন 1 কলম করেছি? কারণ ডেফিনেশনে ইউনিট কলম কথাটা আছে তার জন্য। আচ্ছা, এখন মাঝখানে গ্যাপ ডিফারেন্স কত থাকবে? 20 ভোল্ট। এই সেলটার ভোল্টেজ কত? 1.5 ভোল্ট। একই কথা, কিন্তু কোনো পার্থক্য নেই। এখন জিনিসটা বুঝতে হবে যে 1.5 ভোল্ট বলতে আমরা কি বুঝি, বা এখানে যে 20 ভোল্ট বলতে কি বুঝি। তাহলে প্রথম আমরা আগে ওই জিনিসটা দেখি যে আমাদের কি ছিল, 50 ভোল্ট না? তাহলে 50 ভোল্ট বলতে কি বুঝি? তাহলে 50 ভোল্ট বলবো যে 50 ভোল্ট ইজ দ্য পোটেনশিয়াল ইন ব্রিঙ্গিং 1 কলম চার্জ ফ্রম ইনফিনিটি, না না সরি, মাঝখানে একটা কথা বলতে হবে। হোয়াট ডু ইউ মিন বাই, যদি প্রশ্ন করে হোয়াট ডু ইউ মিন বাই 50 ভোল্ট পটেনশিয়াল, তাহলে 50 ভোল্ট পটেনশিয়াল মিনস ইন ব্রিঙ্গিং এ ইউনিট পজিটিভ চার্জ ফ্রম ইনফিনিটি টু এ পয়েন্ট দ্য ওয়ার্ক রিকোয়ার্স বা ওয়ার্ক ডান ইজ 50 জোল। মানে তুমি একটা 1 কলম চার্জকে ইনফিনিটি থেকে একটা পয়েন্টে নিয়ে এসছো, কতটুকু তুমি কাজ করেছো? 50 জোল। যদি 50 জোল কাজ করো 1 কলম চার্জকে নিয়ে আসতে, তাহলে ওই জায়গার পোটেনশিয়াল কত হবে? 50 ভোল্ট হবে। সিমিলারলি তুমি যদি 1 কলম চার্জকে ইনফিনিটি থেকে একটা পয়েন্টে নিয়ে আসো এবং তোমার ওয়ার্ক ডান করতে হয় 30 জোল, তাহলে ওই জায়গার পোটেনশিয়াল কত হবে? 30 ভোল্ট। এখন এটা যদি 30 হয়, এটা যদি 50 হয়, তাহলে মাঝখানে গ্যাপ কতটুকু? তাহলে হোয়াট ডু মিন বাই পটেনশিয়াল ডিফারেন্স? তাহলে তাহলে হ্যাঁ, তাহলে পটেনশিয়াল ডিফারেন্সের যদি ডেফিনেশন আমাদেরকে বলে, তাহলে পটেনশিয়াল ডিফারেন্সের ডেফিনেশনটা আমরা এখন ইনফিনিটিতে বলবো না, এখন কোনটা বলবো? 1 পয়েন্ট টু অ্যানাদার। তাহলে পটেনশিয়াল ডিফারেন্সের ডেফিনেশনটা ওই রকম বলবো যে পটেনশিয়াল ডিফারেন্স মিনস, এখন এখন দেখো ওই চার্জটাকে আমরা যখন ইনফিনিটি থেকে এখানে এনেছিলাম কত? 50 জোল। আর ইনফিনিটি থেকে যখন এখানে এনেছিলাম 30 জোল। তাহলে এখন চার্জটাকে যদি এখান থেকে এখানে নিয়ে আসি, কত জোল লাগবে? 20 জোল। তাহলে আমরা যদি 20 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স যদি জিজ্ঞেস করি, এই জায়গার পোটেনশিয়াল ডিফারেন্স কত? 20 ভোল্ট। তাহলে হোয়াট ডু ইউ মিন বাই 20 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স? 20 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স মানে হলো এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে নিয়ে আনতে যতটুকু আমাদের কতটুকু ওয়ার্ক ডান করতে হবে? জাস্ট 20 জোল কাজ করতে হবে। তাহলে এই জিনিসটা যে 1.5 ভোল্ট, এটার মানে কি? এটার মানে হলো এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে চার্জকে নিয়ে যেতে কতটুকু কাজ করতে হয় কারেন্টের? 1.5 জোল কাজ করতে হয়। জাস্ট সিম্পল, 1 কলম চার্জকে নিয়ে যেতে। ঠিক আছে? কোন জায়গা থেকে কোন জায়গাতে? লোয়ার পোটেনশিয়াল টু হায়ার পোটেনশিয়াল। লোয়ার থেকে হায়ারে কত কলম নিয়ে যাচ্ছে? 1 কলম নিয়ে যেতে কতটুকু কাজ করতে হচ্ছে? কতটুকু? 1.5 জুল। এটা সমান সমান 1.5 ভোল্ট। ঠিক আছে? এটাই কে করে? এটাই কারেন্টে করে। বুঝতে পেরেছো জিনিসটা? খুব টাফ লেগেছে নাকি? একদম সিম্পল। হ্যাঁ, কোথায় পজিটিভ পজিটিভিটি? আমি জোর জবস্তি নিয়ে গেছি। ঠিক আছে, এটা যায়নি তো, তার জন্য তো ওয়ার্ক ডান হয়েছে। আরে তোমরা ওয়ার্ক ডানের ডেফিনেশনই তাহলে বুঝো নি ভালো করে। ওয়ার্ক ডান মানে কি? আজকে যদি আজকে যদি মনে করো এরকম একটা রাস্তা থাকে, ঠিক আছে, আমি বুঝেছি, তোমরা ওয়ার্ক ডানটাই ভালো করে বুঝো নি। আজকে যদি এরকম একটা রাস্তা থাকে, ঠিক আছে, এই রাস্তার মধ্যে এরকম একটা পাথর থাকে, শোনো, এই যদি পাথরটা থাকে, এই পাথরটাকে যদি আমি ধাক্কা দিই এরকম করে, তাহলে আমি কি কাজ করব নাকি? ডু আই নিড টু ডু এনি ওয়ার্ক ডান অন দ্যাট স্টোন? করতেই হবে না। কেন ওয়ার্ক ডান করবো? আমি তাকে ধাক্কাই দিচ্ছি না, ফোর্সই দিচ্ছি না। ঠিক আছে, নিজে নিজে চলে যাচ্ছে। তো ওইটা তো এরকম ছিল না। ওইটা তো আমরা আমরা যখন এই যে ওয়ার্ক ডানের ডেফিনেশন কি? ওয়ার্ক ডান হলো যে একটা জিনিসকে এক জায়গা থেকে ধাক্কা দিয়ে ওই জায়গাতে নিয়ে গেলে যতটুকু ডিস্টেন্স নিয়ে গেছি সেটাকে মাল্টিপ্লাই করি ফোর্সের সাথে, তখন আমাদের ওয়ার্ক ডান আসে। কেন? হ্যাঁ, এখানে ফোর্সই জিরো, ফোর্স দিতেই হচ্ছে না। এখন যদি ফ্রিকশনলেস হয় সারফেস, কোনো ফ্রিকশন নেই, একদম মানে খুব প্লেন, আমার ছুলেই চলে যাচ্ছে, ধাক্কাই দিতে হচ্ছে না, তাহলে আমি ওয়ার্ক ডান কি করবো নাকি? তাহলে জিরো ওয়ার্ক ডান। কারণ ওয়ার্ক ডান ইকুয়াল টু আমরা জানি কি? ফোর্স ইন্টু, তোমরা ওয়ার্ক ডানের ডেফিনেশন যখন ক্লাস 9-এ পড়েছো সেটার মধ্যে ছিল না যে ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট? যখন থাকবে এই ফোর্সটা আমরা অ্যাপ্লাই তখনই হবে যখন উল্টো দিকে একটা ফোর্স কাজ করবে। ফ্রিকশন এখানে কাজ করছে, ওইটার মধ্যে কি কোন ফোর্স কাজ করছিল? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করছিল, তার জন্যই তো আমরা ওয়ার্ক ডান করেছি। তাহলে এই চার্জটাকে ধরে 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 আমি নিয়ে এই জায়গাতে রাখলাম, তাহলে আমি ওয়ার্ক ডান করেছি। আরেকটা চার্জ ধরে ধরে নিয়ে এই জায়গাতে রাখলাম, এটার মধ্যে ওয়ার্ক ডান করেছি। ওইটার মধ্যে ওয়ার্ক ডান বেশি, এটার মধ্যে ওয়ার্ক ডান কম। তাহলে দুটোর মধ্যে ওয়ার্ক ডানের ডেফিনেশন, দুটোর মধ্যে ওয়ার্ক ডানের ডিফারেন্স আছে। ওয়ার্ক ডানের ডিফারেন্স মানে কি? পোটেনশিয়াল ডিফারেন্স আছে। এখন এটাকে যদি এখানে যদি একটা ইলেকট্রন রাখি, কি হবে? ইলেকট্রনটা কোন দিকে যাবে? অবভিয়াসলি আমাদের ওই হায়ার পোটেনশিয়ালের দিকে যাবে। ঠিক আছে, হায়ার পোটেনশিয়ালের দিকে গেল। এখন এটাই তো আমার সেল। তাহলে সেলটা কি করছে? সেলটা কিছুই না। আরে
কোনটা চলে এসছে, কি জানি বলছিলাম, সেলটা কই, সেল 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 সেল, এই যে, এই যে সেল, ঠিক আছে। হুম, না না এটাতেই বুঝাবো। এই যে সেলটা আছে এখানে, ঠিক আছে, এটাকে কি বলবো এখন আমরা? হায়ার পোটেনশিয়াল, ঠিক আছে, এইচপি। আর এটাকে কি বলবো আমরা? লোয়ার পোটেনশিয়াল। তাহলে লোয়ার থেকে হায়ারে কি ফ্লো হয়? ইলেকট্রন। তাহলে এদিকে চলে যাবে নাকি ইলেকট্রন? এখানে তো মাঝখানে পার্টিশন আছে, বেরিয়ার আছে, তাহলে ইলেকট্রনগুলো কোন দিকে বেরোবে? এদিক থেকে বেরোয়, এদিকে বেরোয়, বেরিয়ে বেরিয়ে এখানে গিয়ে পড়লো। বোঝা গেছে জিনিসটা? তাহলে এই হলো পটেনশিয়াল ডিফারেন্স। তাহলে এই যে মাঝখানে হায়ার টু লোয়ার, তাহলে হায়ার পোটেনশিয়াল মাইনাস লোয়ার পোটেনশিয়াল ইকুয়াল টু কত থাকবে? এটা 1.5 ভোল্ট পটেনশিয়াল ডিফারেন্স। তাহলে 1.5 ভোল্ট মানে কি, যে একটা ইলেকট্রন এখান থেকে গিয়ে ওইখানে পড়ছে, পড়তে তার কতটুক এনার্জি লস হচ্ছে? 1.5 জুল, ঠিক আছে। আর ইলেকট্রনের চার্জটা কত? 1 কুলম্ব। একদম সিম্পল এটা, ঠিক আছে। আরে না, আমি 1 কুলম্বের কথা বলছি আর কি, ধরে নাও আর কি, ঠিক আছে। ইলেকট্রনের চার্জ তো আগেই লিখলাম 1.6 ইন্টু এটা। এখন যদি আমি ইলেকট্রন দিয়ে তোমাদেরকে বুঝাই, তাহলে তো জিনিসটা কমপ্লেক্স হয়ে যাবে না। সব সময় আমরা যখন, হ্যাঁ, ভোল্টেজটা যখন আমরা মেজার করি, বা 1 ভোল্ট পটেনশিয়াল ডিফারেন্স, বা 1 ভোল্ট পটেনশিয়াল যখন আমরা ডিফাইন করি, তখন সব সময় 1 কুলম্বের হিসাবে বলি, যে 1 কুলম্বকে নিয়ে যেতে, বারবার বলি 1 কুলম্বকে, ইউনিট পজিটিভ চার্জ। আর ইউনিট কথাটার মানে কি? ইউনিট কথাটার মানে হলো, না না, ইউনিট কথাটার মানে হলো 1। আর ইউনিটি কথাটার মানে, মানে 100, ঠিক আছে, ঠিক আছে। ইউনিটি কথাটার মানে হলো 100। এই যে, হোয়াট ইজ 1 ভোল্ট? তাহলে ইফ 1 জোল অফ ওয়ার্ক ইজ রিকোয়ার্ড টু ব্রিং এ 1 কুলম্ব পজিটিভ চার্জ ফ্রম ইনফিনিটি, ওই যে 1 ভোল্ট কি বলেছে, হোয়াট ইজ 1 ভোল্ট পোটেনশিয়াল আর কি, এটা বলেছে। তার জন্য বলেছি আমরা ফ্রম ইনফিনিটি টু এ পয়েন্ট ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড, দেন দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল এট দ্যাট পয়েন্ট ইজ সেড টু বি 1 ভোল্ট। তাহলে 1 ভোল্ট বলতে আমরা কি বুঝি? 1 ভোল্ট বলতে বুঝি যে 1 জোল আমাদের কাজ করতে হয়েছে। কখন? 1 কুলম্ব মানে কখন? কার উপর না, কখন? ইনফিনিটি থেকে, ইনফিনিটি থেকে একটা পয়েন্টে একটা চার্জকে নিয়ে এসেছি, চার্জের অ্যামাউন্টটা কত? 1 কুলম্ব, বাস। তখনই আমার ওই জায়গার পোটেনশিয়াল কত হবে? 1 ভোল্ট। ক্লিয়ার নাকি? আর আছে কিছু? পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সটা কি হবে? পোটেনশিয়াল ডিফারেন্স এখন আর ইনফিনিটি টু হবে না, এটা 1.2 অ্যানাদার হবে। ওই যে দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক রিকোয়ার্ড, দুটোটাই ওয়ার্ক, ঠিক আছে, টু মুভ এ ইউনিট পজিটিভ চার্জ ফ্রম 1 পয়েন্ট টু অ্যানাদার ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড, পুরো পুরো ঘটনাটা ইলেকট্রিক ফিল্ডেই হচ্ছে। অর বিটুইন 2 পয়েন্টস ইন এ কন্ডাক্টর, একটা কন্ডাক্টরের মধ্যে দুটো পয়েন্ট, একই কথা, পোটেনশিয়াল ডিফারেন্স ইজ কল্ড দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দোজ 2 পয়েন্টস। তারটা আর কি, তারটা, তারটা হলো কন্ডাক্টর, ঠিক আছে। ওই যে পোটেনশিয়াল ডিফারেন্স, 1 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স বলতে যদি কি বুঝি, তাহলে 1 ভোল্ট, তাহলে এই কথাটা ভালো করে বুঝো, ক্লাস 10-এর স্টুডেন্টদের মধ্যে ম্যাক্সিমাম এই 1 ভোল্ট পোটেনশিয়াল আর 1 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স, এই দুটোর মধ্যে পার্থক্য বুঝেই না। 1 ভোল্ট পোটেনশিয়াল যখন বলি আমরা, তখন ইনফিনিটি থেকে একটা পয়েন্টে। আর যখন 1 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স বলি, তখন 1.2 এনাদার। সবসময় মাথাতে রেফারেন্সটা এটা রাখবে, আমি যা বুঝিয়েছি না, রেফারেন্সগুলো চোখ থেকে যেন না যায়, মাথা থেকে যেন না যায়, এ পয়েন্ট বি পয়েন্ট, ঠিক আছে। তখন সবসময় মাথাতে এটা রাখবে যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যেতে, সবসময় এটাতে রাখবে যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যেতে যে এনার্জিটা লাগবে আমাদের, ঠিক আছে। ইফ ইট টেক্স 1 জোল অফ ওয়ার্ক টু মুভ 1 কুলম্ব পজিটিভ চার্জ from 1 point to another in an electric field or between 2 points in a conductor, then the potential difference in those points will be 1 ভোল্ট। তাহলে ওই দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স হবে 1 ভোল্ট, ঠিক আছে। আমাদের এখানে একটা চার্জ ছিল, বড় চার্জ, ঠিক আছে, এই জায়গাতে একটা চার্জ ছিল বড় চার্জ, এখানে একটা চার্জ ছিল ছোট, এখানে একটা চার্জ ছিল ছোট, এটা ছিল এ পয়েন্ট, এটা ছিল বি পয়েন্ট। কোনটা হায়ার পোটেনশিয়াল? এ। কোনটা লোয়ার পোটেনশিয়াল? বি। আচ্ছা, এখন আমি যদি এখানে একটা পজিটিভ চার্জ রাখি, তাহলে এই চার্জটা কোথায় যাবে বলো তো? এ টু বিতে চলে যাবে চট করে, হায়ার টু লোয়ারে চলে যাবে। এটাকেও আমরা কারেন্ট বলি, কারণ কারেন্টের ডেফিনেশন কি বলে? কারেন্টের ডেফিনেশন বলে পজিটিভ চার্জের, পজিটিভ টু নেগেটিভ, ঠিক আছে। তাহলে এখন যদি এখানে আমি একটা চার্জে রাখি, তাহলে এই চার্জটা তো এখান থেকে এখানে যাবে না, নিয়ে যেতে কতটুকু কাজ করতে হবে? যতটুকু পোটেনশিয়াল ডিফারেন্স হবে, হ্যাঁ। তাহলে এই জায়গার পোটেনশিয়াল যদি থাকে মনে করো 100 ভোল্ট,
আর এই জায়গার পোটেনশিয়াল যদি থাকে মনে করো 80 ভোল্ট, ঠিক আছে, তাহলে এখান থেকে এখানে নিয়ে যেতে কতটুকু কাজ করতে হবে? বাস এতটুকু হলে যথেষ্ট, ক্লাস 10 ক্লিয়ার হয়ে যাবে। এই যে যদি কথাটা বুঝে যাও যে এখান থেকে এখানে একটা পজিটিভ চার্জকে নিয়ে যেতে আমাদের 20 জোল কাজ করতে হবে, 20 জোল কাজ করতে হবে, তাহলে এই দুটো জায়গার পোটেনশিয়াল ডিফারেন্স কত? 20 ভোল্ট। আর সব সময় যে চার্জটাকে নিয়ে যাচ্ছি সেটার অ্যামাউন্ট কত? 1 কলম, মাথাতে রাখবে, ঠিক আছে, সবসময় 1 কলম। ঠিক আছে, এখন যদি প্রশ্নের মধ্যে 1 কলম না দিয়ে অন্য কিছু দেয় আমরা ডিভাইড করে আনসার বের করে দিতে পারবো। ঠিক আছে, এখন যদি বলে যে হ্যাঁ, এখন যদি বলে জাস্ট যে সে একটা এক্সাম্পল আমি বলছি, যে এখন যদি বলে যে 1 কলমকে না তুমি 2 কলমকে নিয়ে যাও, হ্যাঁ, তাহলে 2 কলমকে নিয়ে গেলে পোটেনশিয়াল এখানে কতটুকু এনার্জি লাগবে? 10 জুল লাগবে। ঠিক আছে, 10 জুল আমাদের পরিশ্রম করতে হবে, না কি? না 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 না, তো না না, এখানে পোটেনশিয়াল ডিফারেন্স হলো 20 ভোল্ট, তাহলে 2 দিয়ে ভাগ করলাম, বেড়ে যাবে আরো, চার্জের পরিমাণ বেড়ে গেল না, তাহলে এনার্জি কি করে কমে যাবে? 40 হয়ে যাবে, তাহলে 40 জোল লাগবে তখন, 40 জোল বাই 2 কলম ইকুয়ালস টু হবে তখন 20 ভোল্ট। ঠিক আছে, কমে কি করে যাবে? তুমি চার্জের পরিমাণ বাড়িয়ে দিয়েছো, এখন তো চার্জটা নিয়ে যেতে পরিশ্রম আরো বেশি হবে, পরিশ্রম বেশি লাগবে, ওয়ার্ক ডান আরো বেশি করে, এনার্জি বেশি লাগবে। ঠিক আছে, তাহলে এটা বেড়ে গেল, চার্জের পরিমাণ কম করে দাও, এনার্জিও কম লাগবে, বুঝেছো? এনার্জি বেশি। ঠিক আছে, শেষ, বাস এতটুকুই আজকের ক্লাস।